আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ভূগোল প্রথম পত্রের উপর। এই ক্লাসটিতে তোমরা যে টপিকগুলো পড়বে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো এমনভাবে তোমরা আজকে শিখবে যেন পরবর্তীতে পরীক্ষার আগে এক দুইবার দেখলেই কি তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আর আজকের ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? এই ক্লাসটি হচ্ছে কি যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সামনের দিনগুলোতে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাকে যদি স্পষ্টত শোনা যায় একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা স্পষ্টত শুনতে পাচ্ছ এবং পিছনের বোর্ডটাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর ক্লাসটি সবাইকে একটু শেয়ার করতে বলবে এবং তোমার বন্ধুদের মেনশন করতে বলবো, তাহলে তারাও কি এই ক্লাসটি করে উপকৃত হতে পারবে। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লাসটাতে ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং হচ্ছে কি তোমার বন্ধুদের একটু মেনশন করে জানিয়ে দাও। ওকে, খুব দ্রুতই আমরা মূল ক্লাসে প্রবেশ করব। শেয়ার করতে বলবে এবং তোমার বন্ধুদের মেনশন করতে বলবে। আর কে কোথা থেকে ক্লাসটাতে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ঠিক আছে, একজনকে দেখতে পাচ্ছি, সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত। আর আজকের ক্লাসটি হচ্ছে কি আমাদের ভূগোল প্রথম পত্রের যে দুইটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই দুইটা অধ্যায় ছাড়াও আমাদের পুরো ভূগোলটা কিভাবে আমরা খাতায় উপস্থাপন করব এটাও কি আমি একটা ধারণা দিব এবং পুরোটা গাইডলাইন দিব তোমাদের। হচ্ছে কি এই ভূগোল প্রথম পত্র হচ্ছে তোমরা কিভাবে ভূগোল সাবজেক্টটা তোমাদের হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল রয়েছে, এই কারণে এটা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আর আমরা এইচএসসি ফলাফলের যদি দিকে তাকাই তাহলে দেখবো যে হচ্ছে কি মানবিকের স্টুডেন্টদের হচ্ছে কি এ প্লাস পাওয়ার সংখ্যা অনেক কম। এর কারণ হচ্ছে এই যে ভূগোল, পৌরনীতি, ইতিহাস, তারপর হচ্ছে অর্থনীতি, এই সাবজেক্টগুলোতে ভালো করতে না পারা। আর এই ভূগোলটা হচ্ছে কি আরো বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে এই ভূগোলে রয়েছে কি ব্যবহারিক। এইটার জন্য হচ্ছে কি এই সাবজেক্টে যদি তোমরা প্লাস পেতে চাও তাহলে হচ্ছে কি তোমাদের এইচএসসিতেও কি প্লাসটা সুনিশ্চিত হয়ে যায়, কারণ এটা অনেক ক্ষেত্রে কি অনেকের অপশনাল থাকে এবং এটাতে প্লাস পাওয়া অনেক সহজ। কিভাবে লিখলে হচ্ছে তোমরা এই সাবজেক্টটাতে প্লাস পাবে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং হচ্ছে এই দুইটা অধ্যায় আমরা এত সুন্দর করে শেষ করব, পরবর্তীতে তোমাদের এই টপিকগুলো কি আর ওইভাবে পড়তে হবে না। যারা ক্লাসটাতে যুক্ত আছো একটু ক্লাসটা শেয়ার করতে বলবো এবং হচ্ছে যারা ক্লাসটা শেয়ার করবে তারা হচ্ছে কি এই আজকে দুই অধ্যায়ের উপর যে পিডিএফটা থাকবে এবং দাগানো যে পিডিএফটা থাকবে এটা কি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অনেককে দেখতে পাচ্ছি, বাকিরা একটু যুক্ত হয়ে যাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর ভূগোলটা কিভাবে লিখলে তোমরা হচ্ছে কি খাতা তো সবাই সৃজনশীল লিখে, সেক্ষেত্রে যার উপস্থাপনাটা সুন্দর হয়, একটু ভিন্নধর্মী হয়, সে কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারে। তো তোমাদের উপস্থাপনাটা একটু ভিন্নধর্মী কিভাবে হবে সেটা আমি কি আজকে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কোন দুইটা? পৃথিবীর গঠন আর হচ্ছে কি ভূমিরূপ পরিবর্তন। পৃথিবীর গঠন আর হচ্ছে কি ভূমিরূপ পরিবর্তন। এই যে যে অংশটুকু তুমি যদি শুধু এইভাবে লিখে রাখো সেক্ষেত্রে তোমারটা কি অন্যদের থেকে ভিন্নতর হবে? অনেকেই যুক্ত হয়েছে, সালাম জানিয়েছো, ওয়ালাইকুম সালাম। বাকিদের একটু কি মেনশন করে দাও যেন কি সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ঠিক আছে, এই তো দেখো একটা উদাহরণ যে ভূত্বক এবং পৃথিবীর অভ্যন্তরীণ ঘটনা হচ্ছে কি এই তিন ধরনের। অনেকে কি খাতায় এইটুকু লিখে রাখবে, কিন্তু যারা হচ্ছে কি তাদের খাতাটা সুন্দর এবং অন্যরকম করে প্রেজেন্ট করতে চাইবে তারা এটার সাথে চিত্র অ্যাড করবে এবং কি করবে যে অন্যভাবে উপস্থাপন করা যায়। যারা এই কাজটি করে থাকবে তারাই হচ্ছে কি ভালো মার্ক তুলতে পারবে এবং এ প্লাস পাবে। ঠিক আছে, তো সামনে আমাদের কি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে, সেখানেও কিন্তু এই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সবাইকে বলবো হচ্ছে কি যে এই ক্লাসটা একটু যুক্ত হয়ে যাও। পিডিএফ হচ্ছে কি পিডিএফ পেতে গেলে সবাই একটু ইনবক্সে নক করলেই হবে, আমাদের পেজের ইনবক্সে নক করলেই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ক্লাসটা সবাই দ্রুত শেয়ার করে দাও, আমরা খুব অল্প সময়ের ভিতরে মূল ক্লাসে প্রবেশ করব। সবাই দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে কি পৃথিবীর গঠন আর হচ্ছে কি ভূমিরূপ পরিবর্তন। তাহলে পৃথিবীর গঠনটা আমরা সুন্দর করে আগে পড়বো। পৃথিবীর গঠন, ভূত্বক বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রধানত হচ্ছে কত ধরনের? তিন ধরনের। কি কি?
অশ্বমণ্ডল বা ভূত্বক, এটা হচ্ছে কি সবার উপরের যে স্তরটা এটাই হচ্ছে কি অশ্বমণ্ডল বা ভূত্বক, তারপর হচ্ছে কি গুরুমণ্ডল এবং সর্বশেষ হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। এটা খাতায় তোমরা শুধু যদি এইভাবে লিখো সে যে মার্ক পাবে এবং অন্যজন আমি যেভাবে দেখিয়ে দিব এইভাবে লিখলে কেমন মার্ক পাবে এটা হচ্ছে কি একটু ভিন্ন হবে, ঠিক আছে। তো দেখো, তো এইটা আমরা কিভাবে সুন্দর করে শিখবো। আর ভূগোল পরীক্ষায় লিখতে গেলে তোমরা অবশ্যই হচ্ছে কি করবে, চিত্রের শরণাপন্ন বেশি হবে, ঠিক আছে। পৃথিবীর মানচিত্রের কিছু অংশ শিখে রাখবে, তারপর হচ্ছে বাংলাদেশের মানচিত্র আজকে কিভাবে শিখবে তুমি এটাকে আমি অবশ্যই দেখিয়ে দিব, এটা শিখে রাখবে। এবং তোমার উপস্থাপনার ক্ষেত্রে মানচিত্রটা যেন কি অনেক বড় একটা রোল প্লে করে, ঠিক আছে। তো যারা যুক্ত আছো আমরা সময় ক্ষেপণ করব না, মূল ক্লাসে প্রবেশ করব, ঠিক আছে। তো দেখো এই যে ভূত্বক, এই ভূত্বকটা হচ্ছে পৃথিবীর যে উপরের স্তরটা, এই ভূত্বকটা হচ্ছে কি পৃথিবীর যে উপরের স্তরটা। অশ্ব মানে হচ্ছে কি, অশ্ব মানে হচ্ছে শিলা, অশ্ব মানে হচ্ছে কি শিলা, এই শিলাস্তর, এটা হচ্ছে কি এই শিলাস্তর বা পৃথিবীর উপরের যে ত্বকটা এটা হচ্ছে ভূত্বক বা হচ্ছে কি অশ্বমণ্ডল। তাহলে আমরা চিত্রে যদি দেখি, সবাই এই চিত্রগুলো খুব সুন্দর করে এঁকে খাতায় উপস্থাপন করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে কি তোমাদের মার্কটা অন্যর থেকে অনেক বেশি থাকবে এবং কি এই সাবজেক্টগুলোতে তোমরা কি প্লাস তুলতে পারবে। আর এই সাবজেক্টে আমি বারবার বলি যে ব্যবহারিক রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কি এই সাবজেক্টে তোমার প্লাসটা অনেক তোলা সহজ এবং তোমার উপস্থাপনাটা হবে এইরকম। তাহলে ভূত্বক প্রথম যে আবরণটা প্রথম যে আবরণটা আমরা আঁকলাম, এই যে আবরণটা এটা হচ্ছে কি এই যে অংশটুকু এটা হচ্ছে কি ভূত্বক, এই যে অংশটুকু এটা হচ্ছে তাহলে কি ভূত্বক। তাহলে ভূত্বক কোনটা, এই যে অংশটুকু এটা হচ্ছে কি ভূত্বক, এই যে অংশটুকু এটা হচ্ছে ভূত্বক বা হচ্ছে কি অশ্বমণ্ডল, এটা হচ্ছে তাহলে কি ভূত্বক বা হচ্ছে কি অশ্বমণ্ডল, এটা হচ্ছে ভূত্বক বা হচ্ছে কি অশ্বমণ্ডল। এই ভূত্বকটার আবার ভাগ রয়েছে কয়টা, দুইটা ভাগ রয়েছে, কি কি, একটা হচ্ছে কি সীমাস্তর, একটা হচ্ছে কি শিয়াল। এই যে দুইটা স্তর, এই দুইটা স্তর সম্পর্কে আমরা জানবো। আগে হচ্ছে কি আমরা ভূত্বক সম্পর্কে পুরো ডিটেলস আগে জেনে নেই, কোনটা হচ্ছে কি ভূত্বক, তারপর হচ্ছে কোনটা গুরুমণ্ডল, তারপরে কোনটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল, তারপর পরের যে জায়গাটুকু এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি গুরুমণ্ডল, এই যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে কি গুরুমণ্ডল। এই অংশটুকু হচ্ছে কি গুরুমণ্ডল, এই অংশটুকু হচ্ছে কি গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে কি অনেকটা বেশি জায়গা জুড়ে জড়িয়ে আছে, ঠিক আছে। তারপর এই যে অংশটুকু এবং এই যে অংশটুকু এটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। তাহলে গুরুমণ্ডল হচ্ছে এটা আমরা দেখে ফেললাম এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে কি এটা, এই দুইটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। এই যে খাতায় উপস্থাপনা দেখো, এই যে তোমরা এইভাবে উপস্থাপন করলে অবশ্যই কি এরকম করে লেখার থেকে অবশ্যই মার্ক কি বেশি পাবে। এবং পরবর্তীতে যে চিত্রগুলো আমি দেখাবো এইভাবে খাতায় কি আজকে তোমরা দুইটা জিনিস শিখতে পারবে, কিভাবে মানচিত্র অঙ্কন করতে হয় এবং কিভাবে হচ্ছে ভূগোলটা খাতায় উপস্থাপন করতে হয়, ঠিক আছে। যারা যুক্ত আছো ক্লাসটিতে, যারা এই দাগানো পিডিএফটা চাচ্ছ তারা হচ্ছে কি ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। ক্লাসটা একটু শেয়ার করে দাও যারা এই দাগানো পিডিএফটা চাচ্ছ, ঠিক আছে। যারা এই দাগানো পিডিএফটা চাচ্ছ তারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, ওকে। আর এইভাবে হচ্ছে কি আমাদের উপস্থাপন করতে হবে। তাহলে ভূত্বক বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তাহলে কয় প্রকার আমরা পেলাম, হচ্ছে কি 3 প্রকার, ভূত্বক বা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। আর একটা বিষয় খেয়াল রাখবে, এই ভূত্বক থেকে যত নিচের দিকে যাবে তাপমাত্রা তত কি বাড়বে, তাপমাত্রা তত কি বাড়বে, তাপমাত্রা বাড়বে, যত নিচের দিকে যাবে তাপমাত্রা তত কি বাড়বে। যারা যুক্ত আছো ক্লাসটিতে আবারও বলছি একটু ক্লাসটা শেয়ার করে দাও, যেন হচ্ছে কি এই ক্লাসটা সবার সামনে পড়ে সবাই হচ্ছে কি উপকৃত হওয়ার সুযোগটা পায়, ওকে। তাহলে আমরা অশ্বমণ্ডল এটাকে কি বলা হয়, শিলাস্তর বলা হয়। এটার দুইটা প্রকারভেদ আমরা পড়েছি, একটা হচ্ছে কি সীমা আর একটা হচ্ছে কি শিয়াল। দুইটা স্তর পড়েছি আমরা, একটা হচ্ছে কি সীমা, একটা হচ্ছে কি শিয়াল। একটাতে হচ্ছে কি গ্রানাইট, এই যে ভূত্বকের বাইরের আবরণটা হচ্ছে কি গ্রানাইট দ্বারা কি
বেশি বিস্তৃত, মানে বেশি পরিমাণ হচ্ছে কি গ্রানাইট, ঠিক আছে, বেশি পরিমাণ হচ্ছে কি গ্রানাইট এই স্তরটাতে রয়েছে। এবং এইটার সাথে রয়েছে কি এই যে স্তরটা, এটার বাইরের স্তরটা হচ্ছে কি, বাইরের স্তরটা হচ্ছে শিয়াল, বাইরের স্তরটা হচ্ছে কি, বাইরের স্তরটা হচ্ছে কি শিয়াল। ওকে, তাহলে ভূত্বকের বাইরের স্তরটাকে আমরা কি বলি, শিয়াল, আর ভিতরের স্তরটা হচ্ছে কি সীমা। কোনটা বাইরের স্তর ভিতরের স্তর একটু কমেন্ট করে বলো তো কোনটাকে কি বলি। তোমাদের ইন্টারঅ্যাকশনটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাসে, ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে বলো তো যে কোনটা কোন স্তর আমি একটু আগে বললাম, একটু বলো, দ্রুত কমেন্ট করে বলো, তোমাদের ইন্টারঅ্যাকশনটা খুবই জরুরি, তোমরা বুঝতে পারতেছো কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ। একটু কমেন্ট করে বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। একজন কমেন্ট করেছে এসএসসি 25, হ্যাঁ তুমিও এই ক্লাসটি করতে পারো, কারণ তুমি তোমার যে ভূগোলটা রয়েছে এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ধারণা পাবে, আর হচ্ছে তুমি মানচিত্র আঁকাটা মোটামুটি কি আজকে ক্লাসে শিখে ফেলতে পারবে। একটু কমেন্ট করে বলো তো কোনটা বাইরের স্তর আর কোনটা ভিতরের স্তর। তোমাদের অবশ্যই হচ্ছে কি একটু ইন্টারঅ্যাকশন দরকার ক্লাসে, তাহলে তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমরা কি বুঝতে পারবো। ওকে, একটু বলো একজন যে কোনটা শিয়াল আর কোনটা হচ্ছে সীমা। যে স্তরে হচ্ছে কি ভূত্বকের উপরের স্তরটা হচ্ছে কি আমি আগেই বললাম সেটা হচ্ছে কি শিয়াল, আর নিচেরটা হচ্ছে কি যেটা নিচের স্তর সেটা হচ্ছে কি সীমা। কি জন্য শিয়াল সীমা বলা হয় সেটা আমি কি বুঝিয়ে বলতেছি, এর আগে তোমরা একটু কমেন্ট করে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা। এইটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো। দেখো শিয়াল কেন বলা হয়, শিয়াল হচ্ছে কি এখানে হচ্ছে সিলিকন আর হচ্ছে কি সিলিকন এবং অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এর পরিমাণটা বেশি, সিলিকন এবং কি অ্যালুমিনিয়ামের পরিমাণটা এখানে বেশি। তো সিলিকন হচ্ছে কি এর জন্য এটাকে বলা হয় কি সিলিকন, আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম এর জন্য বলা হয় এটাকে হচ্ছে কি শিয়াল, এর জন্য বলা হয় এটাকে শিয়াল। তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা, কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল অশ্বমণ্ডল এই যে চিত্রটা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে বলো তো এটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, বাইরেরটা শিয়াল নিচেরটা হচ্ছে সীমা, আচ্ছা বুঝতে পেরেছো। এই চিত্রটা ক্লিয়ার কিনা, চিত্রটা যদি ক্লিয়ার হয় একটু বলো আমাকে যে চিত্রটা ক্লিয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে কিসের আধিক্য দেখা যায়, আমি বললাম এখানে হচ্ছে কি এখানে হচ্ছে সিলিকন এবং কি অ্যালুমিনিয়ামের আধিক্য দেখা যায়, এর জন্য এটা হচ্ছে কি শিয়াল। আর এখানে হচ্ছে কি সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম সিলিকন আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, সিলিকন ম্যাগনেসিয়াম। তো এইটার কারণে এটা হচ্ছে কি সীমা, এটা হচ্ছে কি সীমা, এটা হচ্ছে শিয়াল আর এটা হচ্ছে কি সীমা। আশা করি তোমাদের এইটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ভূত্বকের অভ্যন্তরীণ মানে হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই যে উপরের স্তর এটা হচ্ছে কি এটা হচ্ছে অশ্বমণ্ডল বা ভূত্বক, তারপরেরটা হচ্ছে কি এই যে অংশ জুড়ে এটা হচ্ছে কি গুরুমণ্ডল, এটা প্রায় কি 82% অংশ কভার করে, কোনটা এই গুরুমণ্ডল। তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল এই যে অংশটুকু এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি এটা সহ এটা হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। তারপর এই অশ্বমণ্ডল বা ভূত্বক, এই ভূত্বকের দুইটা স্তর রয়েছে, একটা হচ্ছে কি দুইটা স্তর রয়েছে, একটা হচ্ছে কি সীমা একটা হচ্ছে শিয়াল। বাইরের স্তরটা হচ্ছে কি শিয়াল আর ভিতরের স্তরটা হচ্ছে কি সীমা। এই জায়গায় একটা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, এর জন্য এটাকে বলা হয় শিয়াল। আর এখানে হচ্ছে কি সিলিকন আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, আর এখানে হচ্ছে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম। আমি কিন্তু সুন্দর করে এখানে কি তোমাদের লিখে বুঝিয়ে দিয়েছি, তাহলে অশ্বমণ্ডল এটা সম্পর্কে কি আমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। তারপর হচ্ছে এখানে কি যত আমরা ভিতরের দিকে প্রবেশ করব তত হচ্ছে কি তাপমাত্রাটা বাড়বে, যত ভিতরের দিকে প্রবেশ করব তত হচ্ছে কি তাপমাত্রাটা বাড়বে। প্রতি কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে হচ্ছে কি প্রতি কিলোমিটারে হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আশা করি হচ্ছে কি তোমাদের এইটা ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, এসএসসির বইয়ের সাথে অবশ্যই মিল রয়েছে,
এইচএসসি এবং এসএসসি বই পড়িয়েই তো তোমরা এইচএসসি পর্যন্ত আসো, তো দুইটা বই অবশ্যই কি সামঞ্জস্য থাকবে, আর পড়ার বিষয় তো ভিন্ন হবে না। যারা ক্লাসটায় যুক্ত আছো সবাই হচ্ছে কি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হচ্ছে কি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমি এই যে মানচিত্রের মাধ্যমে কিভাবে উপস্থাপন করলে তোমাদের নাম্বারটা বেশি হয় সেটা আমি সুন্দর করে কি দেখিয়ে দিব, ঠিক আছে? সুন্দর করে এটা আমি কি দেখিয়ে দিব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো, জাস্ট এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আর গুরুমণ্ডলে শুধু পড়বে হচ্ছে কি, এটার হচ্ছে কি দুইটা স্তর, একটা হচ্ছে বহি গুরুমণ্ডল আর একটা হচ্ছে কি অন্তগুরুমণ্ডল, এই দুইটাই পড়বে, ঠিক আছে? বহি গুরুমণ্ডল আর হচ্ছে কি অন্তগুরুমণ্ডল। তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা হচ্ছে কি সব থেকে বেশি। আমি তো প্রথমেই বললাম যে ভিতরের দিকে যত প্রবেশ করবে তত হচ্ছে কি তাপমাত্রাটা বাড়বে, এবং বায়ুর চাপ এখানে কি প্রায় ভূত্বকের থেকে কি কত গুণ বেশি, 30-40 গুণ বেশি, 30-40 গুণ বেশি। আর আমরা প্রথমে হচ্ছে ডিটেলস জানার পর শেষে আমরা কি কিছু এমসিকিউ সলভ করব, যেন এই ক্লাসে আমরা কতটুকু শিখতে পারলাম এটা কি বুঝতে পারি, ঠিক আছে? এটা যেন বুঝতে পারি যে পরবর্তীতে আমরা কি এমসিকিউ রেখেছি এবং সলভ করার মাধ্যমে কতটুকু আজকে শিখতে পারলাম এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আশা করি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা আমাদের কি ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন কাঠামো, ঠিক আছে? এইটার গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে, তোমরা এই যে টপিকটা বললাম এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন এবং কাঠামো। দেখো পৃথিবীর ভূমিরূপটা এখানে হচ্ছে কত প্রকার, এটা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। সমভূমি, পাহাড়, পর্বত আর হচ্ছে কি মালভূমি, এই তিনটা হচ্ছে কি ভূমিরূপ গঠন। এই তিনটা পৃথিবীর কোন অংশ জুড়ে রয়েছে এরকম কিন্তু কি তোমাদের চিত্র দিয়ে তারপর ব্যাখ্যা করতে বলবে। তো এর জন্য তোমাদের কি এই চিত্র দিয়ে আমরা হচ্ছে কি ব্যাখ্যা করব পৃথিবীর পর্বত, সমভূমি, মালভূমি এবং কোনটাকে কি বলা হয় এইটা আমরা আগে কি শিখবো, তারপরে হচ্ছে আমরা বাকি দিকে যাব, ঠিক আছে? আগে শিখবো হচ্ছে কোনটা পর্বত, কোনটা সমভূমি, কোনটা মালভূমি, ঠিক আছে? দেখো একটু মনোযোগ দিয়ে দেখিও, তাহলে হচ্ছে কি তোমাদের মানচিত্র আঁকাটাও কি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ভূমিরূপ, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর ভূমিরূপ বা ভূমির গঠন। এটা আমরা কি কোন জায়গা জুড়ে কি পর্বত, কোন জায়গা জুড়ে মালভূমি, এগুলো আমরা কি সুন্দর করে শিখব। এতটুকু আঁকতে জানলেই হবে, ঠিক আছে? এতটুকু আঁকতে জানলেই আমাদের কি হয়ে যাবে, এতটুকু আঁকতে জানলেই কি আমাদের হয়ে যাবে। এই জায়গাটুকুতে আমরা শিখবো হচ্ছে কি পৃথিবীর কোন অংশ জুড়ে হচ্ছে কি মালভূমি, পর্বত, তারপর হচ্ছে তোমরা কি একটু মনোযোগ দিয়ে দেখেছো কিনা একটু বলো তো, যে এখন চিত্র আঁকতে পারবে কিনা। এইভাবে শুরু করবে, এইভাবে শুরু করবে, তাহলে হচ্ছে কি হবে, এইভাবে শুরু করলে হচ্ছে কি তোমাদের একটা ন্যূনতম একটা আকৃতি দাঁড়াবে, যেটা দিয়ে কি তুমি উপস্থাপন করতে পারবে তথ্যগুলো, ঠিক আছে? তুমি উপস্থাপন করতে পারবে এই তথ্যগুলো, ঠিক আছে? তোমরা উপস্থাপন করতে পারবে তথ্যগুলো। দেখো একটু এই যে অংশটুকু এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এই অংশটুকু হচ্ছে কি এশিয়া, এটা হচ্ছে কি ওশেনিয়া। আর নিচে এই অংশ জুড়ে হচ্ছে কি, নিচে এই অংশ জুড়ে এটা হচ্ছে কি অ্যান্টার্কটিকা, একদম নিচে এটা হচ্ছে কি অ্যান্টার্কটিকা, ঠিক আছে? এখন আগে আমরা কি কোনটা পর্বত, কোনটা হচ্ছে কি এটা আমরা সুন্দর করে শিখব। কোনটা হচ্ছে কি, কোনটা পর্বত, কোনটা পাহাড়, কোনটা সমভূমি, এটা আমরা আগে সুন্দর করে শিখব। আচ্ছা, যারা এই পিডিএফটা চাচ্ছ তারা কিন্তু আগেই বলে নিচ্ছে আমি হচ্ছে কি তোমরা ক্লাসটা কি শেয়ার করে দিবে, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দিবে। দেখো এখন আমরা শিখবো হচ্ছে কি কোনটা হচ্ছে কি সমুদ্র, কোনটা সমুদ্র সমতল, তারপর হচ্ছে কি কোনটা পাহাড়, কোনটা সমভূমি, এটাকে আমরা দেখব সুন্দর করে চিত্রের মাধ্যমে।
দেখো এইটা যদি হয় কি, এটা যদি হয় সমুদ্র বা সমুদ্র সমতল, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে কি সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, তাহলে এই অংশটুকু হচ্ছে কি সমুদ্র সমতল। এটা হচ্ছে কি সমুদ্র সমতল। এই অংশটুকু হচ্ছে কি তাহলে সমুদ্র সমতল, এই অংশটুকু, তাহলে এইটা হচ্ছে কি সমভূমি, এই অংশটুকু হচ্ছে কি তাহলে এই অংশটুকু হচ্ছে কি সমভূমি, এই অংশটুকু হচ্ছে কি সমভূমি, এই অংশটুকু কি হচ্ছে সমভূমি। তাহলে এইটা তো সমুদ্র, এখানে একটু লিখে দেই, এটা হচ্ছে কি সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র, এইটুকু হচ্ছে কি সমুদ্র সমতল, আর সমুদ্র থেকে একটু উপরে এটা হচ্ছে কি সমভূমি, এটা হচ্ছে কি সমভূমি। তারপর এই যে অংশটুকু এটা হচ্ছে কি পাহাড়, এই অংশটুকু হচ্ছে কি পাহাড়। তারপর এই যে অংশটুকু এটুকু হচ্ছে কি মালভূমি, এই অংশটুকু হচ্ছে কি মালভূমি, এই অংশটুকু হচ্ছে মালভূমি। তারপর এইটা হচ্ছে কি পর্বত, আর এইটা হচ্ছে পর্বত শৃঙ্গ, পর্বত শৃঙ্গ। তাহলে তোমাদের দেখো ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা। এইটা হচ্ছে কি সমুদ্র, এই অংশটুকু হচ্ছে সমুদ্র, এইটুকু হচ্ছে কি সমুদ্র সমতল, এই অংশটুকু কি হচ্ছে সমুদ্র সমতল, এই অংশটুকু হচ্ছে কি সমুদ্র সমতল। তারপর এই অংশটুকু হচ্ছে কি সমভূমি, তারপর এটা হচ্ছে পাহাড়, তারপর এই যে পাহাড়ের এইখানে যে হচ্ছে কি সমভূমি থেকে আরেকটু উঁচু এটা হচ্ছে কি মালভূমি, তারপর এই বড় উঁচু এটা হচ্ছে কি পর্বত, আর এই অংশটুকু হচ্ছে কি পর্বত শৃঙ্গ। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যে এইটুকু দেখে এখন চিনতে পারবে যে কোনটা মালভূমি, কোনটা পর্বত, কোনটা হচ্ছে কি সমভূমি, কোনটা সমুদ্র সমতল, এটা বুঝতে পারবে কিনা। আর পাহাড় এবং পর্বত এটার একটা তফাৎ হচ্ছে কিভাবে করবে, সেটা হচ্ছে কি 1000 মিটারের উপরে, 1000 মিটারের উচ্চতায়, মানে 1000 মিটারের উপরের উচ্চতার গুলো হচ্ছে কি পর্বত, আর এটার নিচের গুলো হচ্ছে কি, এটার নিচে হচ্ছে কি সেগুলো পাহাড়। যেমন হচ্ছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কি লালমাই পাহাড়, জয়ন্তিকা পাহাড়, গারো পাহাড়, তারপর হচ্ছে যে আরো যে পাহাড়গুলো রয়েছে এগুলো হচ্ছে কি পাহাড়। তার পর্বতের মাঝে হচ্ছে কি কেওক্রাডং, তাজিংডং, এগুলো হচ্ছে কি পর্বত। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো আমাকে, একটু কমেন্ট করে বলো ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট করে বলো ক্লিয়ার হয়েছে কিনা, একটু বলো। পাহাড়, পর্বত, সমভূমি, তারপরে মালভূমি, পর্বত শৃঙ্গ, এগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে। তোমরা আমাকে একটু সাহায্য করতে হবে যে হচ্ছে কি তোমরা বুঝতে পেরেছো কিনা, এইটা আমাকে বলতে হবে, ঠিক আছে? এইটা আমাকে বলতে হবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা কি বুঝতে পেরেছো। আমাদের শিডিউলটা একটু দেখে নিবে, গ্রুপে জয়েন হয়ে আমাদের যে গ্রুপটা রয়েছে, তাহলে ক্লাসটা কখন হয় জানতে পারবে। তোমরা একটু কমেন্ট করে বলো বুঝতে পেরেছো কিনা, পাহাড়, পর্বত, সমভূমি এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, সবাই একটু বলো। আর তোমার খাতায় উপস্থাপনের ক্ষেত্রে এইরকম ভাবে তুমি খাতায় উপস্থাপন করলে অন্য যারা হচ্ছে লিখে পরীক্ষাটা দিবে, আর তুমি এইভাবে চিত্র এঁকে দিবে, তোমার A+ পাস শতকরা শতাংশ ওদের থেকে কি প্রায় 90% বেশি, যে তোমার খাতার মার্ক ওদের থেকে কি বেশি থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা এইটুকু জাস্ট বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা, এইটুকু জাস্ট বলো যে বুঝতে পেরেছো। সমভূমি, পাহাড়, পর্বত, মালভূমি এগুলো কি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে হচ্ছে কি এই টপিকটা শেষ করছি, ঠিক আছে? এই টপিকটা আরেকবার বলে হচ্ছে কি শেষ করছি। দেখো এটা হচ্ছে কি সমুদ্র, এইটা হচ্ছে কি সমুদ্র, আর এই অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে সমুদ্র সমতল। তারপর এইটা হচ্ছে কি এটা ভূপৃষ্ঠ থেকে এই অংশটুকু হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি সমভূমি, এটা হচ্ছে সমভূমি। তারপর এই যে উঁচু জায়গা এটা হচ্ছে পাহাড়, তারপর সমভূমি থেকে একটু উঁচুতে দেখো সেটা হচ্ছে কি মালভূমি। তারপর এই যে উচ্চতম এটা হচ্ছে কি পর্বত, এবং উপরের এই অংশটুকু হচ্ছে কি পর্বত শৃঙ্গ। পাহাড় এবং পর্বতের তফাৎটাও কি আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? এখনো যারা ক্লাসটি শেয়ার করনি তারা কিন্তু এই দাগানো এবং চিত্র আঁকানো পিডিএফটা তোমরা কিন্তু পাচ্ছ না, ঠিক আছে? ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, তাহলে হচ্ছে কি এটা পেয়ে যাবে, এবং বন্ধুদের মেনশন করো। তারপর এখন আমাদের কি পাহাড় পর্বতের ধারণাটা ক্লিয়ার। পাহাড় পর্বতের কি ধারণাটা, সমভূমি, পর্বত, তারপর কি মালভূমির ধারণাটা ক্লিয়ার। এখন আমরা যাব হচ্ছে কি পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, পৃথিবীর কোন অংশটুকু
পর্বত, কোনটা কি মালভূমি, তোমাকে এরকম করে চিত্র দিয়ে এই অংশটুকু দিয়ে বলবে যে হচ্ছে কি এখানে কি ধরনের ভূমিরূপ দেখা যায়। সেক্ষেত্রে হচ্ছে কি তোমার এইভাবে কি লিখলে হচ্ছে কি তুমি বেশি মার্ক পাবে, ঠিক আছে, বেশি মার্ক পাবে। তো দেখো এই যে পুরো পৃথিবী, এই জায়গা জুড়ে কোন অংশটুকু হচ্ছে কি পর্বত, কোনটুকু হচ্ছে কি মালভূমি, কোনটুকু সমভূমি, এটাই আমরা কি লিখব। দেখো পর্বত, মালভূমি আর হচ্ছে কি সমভূমি। তাহলে পৃথিবীর কোন অংশ জুড়ে হচ্ছে কি পর্বত, এটা আমরা দেখব। এই যে যে অংশটুকু, এই অংশটুকুতে কোন কোন দেশগুলো আমরা যদি একটু দেখি, এই অংশটুকুতে কি পেরু, বলিভিয়া, তারপরে হচ্ছে কি আর্জেন্টিনা, চিলি, তারপরে হচ্ছে কি ব্রাজিল, এই অংশটুকু হচ্ছে কি এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অংশটুকু। এই অংশটুকু জুড়ে হচ্ছে কি, এই অংশটুকু জুড়ে হচ্ছে কি আন্দ্রিস পর্বতমালা, এই অংশটুকু হচ্ছে কি তাহলে আন্দ্রিস পর্বতমালা এই অংশটুকু। তাহলে এই অংশটুকু পৃথিবীর, এই অংশটুকু হচ্ছে কি পর্বত। তারপর এইখানে এই যে অংশটুকু, এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে পর্বতমালা, এইটুকু হচ্ছে তাহলে কি রকি পর্বতমালা। তাহলে এই অংশটুকু হচ্ছে কি পর্বত। তোমাকে কোন পর্বতমালা এটা কিন্তু তোমাকে বলতে হবে না, ঠিক আছে, কিন্তু তারপরে হচ্ছে কি তুমি হচ্ছে কোনটুকু পর্বত, কোনটুকু সমভূমি, এটা জাস্ট দেখিয়ে দিবে। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষা এইভাবে যে এই অংশটুকু পৃথিবীর, এই অংশটুকু চিত্র দিয়ে দিয়ে দিলে হচ্ছে কি এই ভূমিরূপটুকু হচ্ছে কি কি ধরনের ভূমিরূপ, এটা সম্পর্কে ব্যাখ্যা করো। যারা এই চিত্র সম্পর্কে ধারণা থাকবে না সে কি খাতায় লিখতে পারবে, এটা হচ্ছে কি কিন্তু লিখতে পারবে না। আবার যদি তোমাকে রিটেনের মতো করে লিখে রাখে যে দক্ষিণ আমেরিকার ওই অঞ্চলে বা উত্তর আমেরিকার ওই অঞ্চলে কি ধরনের ভূমিরূপ, তখন তুমি কি চিত্র এঁকে এটা কি বিশ্লেষণ করে দিবে। তাহলে হচ্ছে কি তুমি এখানে পূর্ণ মার্কটা কি অবশ্যই পাবে, ঠিক আছে, পূর্ণ মার্কটা অবশ্যই তুমি কি এখানে পাবে। তারপর দেখো, তারপর এই যে এইভাবে এই অংশটুকু হচ্ছে কি এইভাবে এই অংশটুকু চিত্র এঁকে এরকম করে ইন্ডিকেট করে দিবে, বইয়ে যেরকম করে রয়েছে এরকম করে কি এই ব্রাজিলের এই অংশটুকু হচ্ছে কি ব্রাজিল, উরুগুয়ের এই অংশটুকু হচ্ছে কি মালভূমি, আবার এই পাশে রয়েছে কি মালভূমি। তাহলে এই অংশটুকু হচ্ছে কি এইগুলো হচ্ছে কি মালভূমি, এই অংশটুকু হচ্ছে কি মালভূমি, এইটুকু হচ্ছে কি পাহাড় পর্বত, এইটুকু হচ্ছে কি পর্বত, আর পরেরটা হচ্ছে কি মালভূমি। তারপর বাকি যে অংশটুকু রয়েছে, তাহলে বাকি যে অংশটুকু রয়েছে এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে কি অন্য কালার দিয়ে দেখাচ্ছি আমি, দেখো অন্য যে অংশটুকু এইগুলো হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে কি তাহলে এইগুলো হচ্ছে কি সমভূমি, এইগুলো হচ্ছে তাহলে সমভূমি। আশা করি কি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন আসে, আবার উল্টো করেও কি চিত্র না দিয়ে তোমাকে ব্যাখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কি চিত্র দিয়ে বিশ্লেষণ করবে। আবার অনেক সময় চিত্র দেওয়া থাকবে যে এটা কি ধরনের ভূমিরূপ, এটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তোমার খাতায় অনেক বেশি কি ভূগোলের চিত্রগুলা কি দেওয়ার চেষ্টা করবে, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মানে হচ্ছে প্রত্যেকটা যতগুলা প্রশ্ন থাকে, যে 5টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেকটা আনসারের ক্ষেত্রে হচ্ছে কি ঘ এবং ঘ যে কোনো একটা প্রশ্নে কি চিত্র দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তুমি ভালো মার্ক পাবে, ঠিক আছে। তারপর এই যে যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি আফ্রিকা মহাদেশের প্রায় মধ্য আফ্রিকা অঞ্চল বলা হয়। এই দিক থেকে যদি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, তারপরে হচ্ছে কি জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, এই দেশগুলো হচ্ছে কি এইখানে অবস্থিত। তো এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে কি মালভূমি, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি মালভূমি। তাহলে এই অংশটুকু হচ্ছে কি পৃথিবীর, এই অংশটুকু হচ্ছে কি মালভূমি, ঠিক আছে, এই অংশটুকু হচ্ছে কি মালভূমি। তারপর এই যে এখানে হচ্ছে কি নেপাল, ভারত, এর অংশটুকু, এই নেপাল ভারত অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি আবার পর্বত, এই অংশটুকু হচ্ছে কি পর্বত, ওই যে কারাকোরাম পর্বতমালা, তারপর হচ্ছে গর্ডন অস্টিন, এভারেস্ট, এইগুলো হচ্ছে কি এই অংশটুকু জুড়ে, এই অংশটুকু জুড়ে হচ্ছে কি এইগুলো। তাহলে এখানে কি ভূমিরূপ দেখা যায়, এখানে হচ্ছে কি পর্বত, এখানে হচ্ছে কি পর্বত। আশা করি তোমাদের কি এখন মোটামুটি কি ক্লিয়ার হয়ে গিয়েছে যে হচ্ছে কোন অংশটুকু পর্বত, কোনটুকু হচ্ছে কি মালভূমি। পরীক্ষায় বেশি আসে হচ্ছে কি এই অংশগুলো থেকে, এর জন্য আমি কি এই দিক দিয়ে বেশি দেখালাম, ঠিক আছে, এই দিক দিয়ে কি বেশি দেখালাম, ঠিক আছে, এই অংশটুকু থেকেই বেশি আসে। এখন একটু বলো আমাকে যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা, পৃথিবীর কোন অংশটুকু হচ্ছে কি, কোন অংশটুকু হচ্ছে পর্বত, কোনটুকু মালভূমি আর কোনটুকু হচ্ছে কি সমভূমি, বুঝতে পেরেছো কিনা।
পর্বত এবং মালভূমি বাদে বাকি অংশটুকুই হচ্ছে কি সমভূমি। যারা যুক্ত আছো একটু বলো আমাকে, যারা যুক্ত আছো একটু বলো আমাকে যে ক্লিয়ার কিনা। এই যে অংশগুলো এইগুলো হচ্ছে কি, প্রথমে আমরা দেখলাম এই অংশটুকু হচ্ছে কি পর্বত, এই অংশটুকু হচ্ছে পর্বত, তারপর এই অংশগুলো হচ্ছে কি মালভূমি, এই অংশগুলো হচ্ছে কি মালভূমি, এই অংশটুকু মালভূমি, আর বাকি যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে কি সমভূমি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সমভূমি। এখন ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের একটু বলো, যে তোমাদের এই যে তিনটা ভূমিরূপ সমভূমি, পর্বত, মালভূমি, এগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আর তারপর হচ্ছে পর্বতের যে প্রকারভেদগুলো রয়েছে, বঙ্গিল বা ভাঁজ পর্বত, এই যে ভাঁজ আকৃতির যে পর্বতগুলো রয়েছে, ভাঁজ পরে পরে হচ্ছে কি পর্বতের সৃষ্টি হয়, এগুলো হচ্ছে কি বঙ্গিল বা ভাঁজ পর্বত। এটার উদাহরণ হচ্ছে কি আন্দিজ পর্বতমালা, কি আন্দিজ, তারপর হচ্ছে কি রকি পর্বতমালা হচ্ছে কি এই ভাঁজ পর্বতের উদাহরণ। ঠিক আছে, পরীক্ষা এভাবে দিয়ে দিবে যে হচ্ছে কি বঙ্গিল বা ভাঁজ পর্বতের উদাহরণ কোনটি। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো। আরেকজন বলেছে আরেকবার বুঝিয়ে দিতে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি স্তূপ পর্বত। এই যে পৃথিবী হচ্ছে কি এরকম ভাবে কি পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে অনেক তাপ চাপ জমা হয়, পরবর্তীতে কি সেটা এরকম করে দেখবে হচ্ছে কি অনেক ক্ষেত্রে কি উপরের দিকে স্তূপাকৃতির আকৃতি ধারণ করে হচ্ছে কি চাপের ফলে, এরকম করে এই যে চাপের ফলে এক ধরনের পাহাড়ের সৃষ্টি, এটা হচ্ছে কি এটা হচ্ছে স্তূপ পর্বত। তারপরে ল্যাকোলিথ, এটার আকৃতিটা দেখবে হচ্ছে কি যে এইরকম, এটার আকৃতি হচ্ছে কি এইরকম পর্বত, এটা হচ্ছে কি ল্যাকোলিথ পর্বত। আর তারপর আগ্নেয় পর্বত হচ্ছে কি যেটা থেকে কি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হচ্ছে কি যে পর্বতের সৃষ্টি হয়, এরকম করে এখান দিয়ে ধরো আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, এরকম করে যে পর্বতটা সৃষ্টি হয় এটা হচ্ছে কি আগ্নেয় পর্বত। যা যে বুঝতে পারোনি তার জন্য হচ্ছে কি আবার বলতেছি আমি, আমরা জানি এটা হচ্ছে কি আমাদের পুরো পৃথিবী, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, তারপর হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে কি এটা হচ্ছে এশিয়া, আর এটা হচ্ছে কি অস্ট্রেলিয়া, নিচে হচ্ছে কি অ্যান্টার্কটিকা। এবং এই যে অংশটুকুতে এখানে হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি আল্পস পর্বতমালা, তাহলে এটাও একটু আমরা একটু দাগিয়ে ফেলি। এখানে হচ্ছে কি পর্বত, এখানে হচ্ছে কি তাহলে এখানে পর্বত, আর এখানে হচ্ছে কি ককেশাস পর্বতমালা, এগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে পর্বত। পৃথিবীর কোন অংশটুকু আমি ভূমিরূপে পৃথিবীর কোন অংশটুকু হচ্ছে কি পর্বত, কোনটুকু মালভূমি, এগুলো কি আমি দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে সমভূমি, বাকি যে অংশগুলো থাকে সবগুলো হচ্ছে কি সমভূমি। তাহলে এই উত্তর আমেরিকা মহাদেশের এই অংশটুকু হচ্ছে কি কানাডা, ইউএস এর এই অংশটুকু হচ্ছে কি আমরা জানি পর্বত, যে পর্বতমালাটা মেনলি হচ্ছে কি রকি পর্বতমালা। তারপরে তারপরে এই অংশটুকু হচ্ছে কি দক্ষিণ আমেরিকা মহাদেশের এই অংশটুকু হচ্ছে কি ব্রাজিল, আর্জেন্টিনা, তারপর হচ্ছে কি এখানে পেরু, তারপর বলিভিয়া, তারপর নিচে হচ্ছে কি চিলি, এই অংশটুকু হচ্ছে কি পর্বত। তারপর এই অংশটুকু হচ্ছে কি আমাজন, যে অংশটুকু আছে ব্রাজিলের, এইটা ছাড়াও কি উরুগুয়ের কিছু অংশ নিয়ে এই অংশটুকু হচ্ছে কি যারা মানচিত্র সম্পর্কে ধারণা আছে তারা হচ্ছে কি পুরোপুরি একটা কি দেশ দিয়েও কি ব্যাখ্যা দিতে পারবে, আর না হলে হচ্ছে কি জাস্ট এই অংশটুকু মনে রাখবে, এইটুকু দিয়ে কি ব্যাখ্যা করবে। তারপরে এই যে আফ্রিকার এই অংশটুকু, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, তারপরে হচ্ছে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, তারপরে হচ্ছে বতসোয়ানা, তারপরে যে দেশগুলো আছে জিম্বাবুয়ে, জাম্বিয়া, এই দেশগুলো হচ্ছে কি এই অংশে পরে, এটা হচ্ছে কি মালভূমি। তারপর বাকি যে অংশটুকু এটা হচ্ছে সমভূমি। তারপরে এখানে হচ্ছে গডউইন, অস্টিন, কারাকোরাম, তারপরে হচ্ছে আরো যে পর্বতমালাগুলো আছে এগুলো হচ্ছে কি এই অংশটুকুতে গডউইন, অস্টিন, তারপর হচ্ছে এভারেস্ট, এই অংশটুকুতে পর্বত, এশিয়ার এই অংশটুকুতে। তো এইটুকু হচ্ছে কি আমাদের মাস্ট জানলে হচ্ছে কি আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এখন যে বুঝুনি, এখন আসবো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিরূপ। এটা খুব সুন্দর করে আমরা কি এখন তোমাদের হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এটাও দেখিয়ে দিব আমি, এবং হচ্ছে কি এই অংশটুকু সুন্দর করে কি আমরা ব্যাখ্যা করব। দেখো এই অংশটুকু আমরা সুন্দর করে ব্যাখ্যা করব। সবাই মনোযোগ দিয়ে দেখবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ, এই যে অংশটুকু এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশটাকে কয়টা ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, দেখো একটু মনোযোগ দিয়ে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ, তারপর হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা যদি মোট ভূমিরূপ
বাংলাদেশের মোট ভূমিরূপটাকে হচ্ছে কি, মোট ভূমিরূপটাকে হচ্ছে কি যদি 3টা ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে কি মোট হচ্ছে কি 100%, মোট হচ্ছে কি 100%। সেক্ষেত্রে দেখো মোট ভূমিরূপটা হচ্ছে কি 100%, সেক্ষেত্রে আমরা এই 100%টাকে হচ্ছে কি এই 3টা ভাগে ভাগ করব। সবচেয়ে বেশি হচ্ছে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটা হচ্ছে মোট ভূমিভাগের হচ্ছে কি 80%, পরীক্ষায় কিন্তু আসে 80%। আর প্লাস্টোসিনকালের সোপানসমূহ হচ্ছে কি মোট ভূমিরূপের হচ্ছে কি ভূমিভাগের হচ্ছে 8%, আর টারশিয়ারি যুগের পাহাড়সমূহ হচ্ছে কি মোট ভূমিভাগের হচ্ছে কি 12%। ঠিক আছে, যারা ক্লাসটিতে যুক্ত আছো একটু হচ্ছে কি মনোযোগ দিয়ে দেখো এবং হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি তোমরা এই দাগানো পিডিএফটা কি অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এই ভূমিরূপটা আমরা কত সুন্দর করে পড়ব। ঠিক আছে, ভূমিরূপটা আমরা কত সুন্দর করে পড়ব। তাহলে এটা পুরোটা হচ্ছে কি 80% হচ্ছে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, আর এটা হচ্ছে 12% হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, তারপর 8% হচ্ছে কি এই প্লাস্টোসিনকালের সোপানসমূহ। এখন দেখো আমরা কোন অংশটুকু হচ্ছে কি কোন ধরনের ভূমিরূপ দ্বারা গঠিত, এটা হচ্ছে কি আমরা দেখব। দেখো আমরা জানি এই বাংলাদেশের এই যে উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড় সমূহ এবং হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় সমূহ, এই অংশটুকু হচ্ছে কি পর্বত সমূহ পাহাড় সমূহ, এই অংশটুকু হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। কি অংশটুকু? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। তারপর এখানে হচ্ছে কি মধুপুর বাওয়ালের গড়, এই অংশটুকু হচ্ছে কি মধুপুর বাওয়ালের গড়। তারপর হচ্ছে এই যে দিকে হচ্ছে কি বরেন্দ্রভূমি, এই অঞ্চলটা হচ্ছে কি প্লাইস্টোসিনকালের সোপান সমূহ। কি অংশ? এই অংশটুকু হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তাহলে দুইটা যদি আমরা পেয়ে যাই, এটা হচ্ছে মোট ভূমিভাগের হচ্ছে কত পার্সেন্ট? 8%, আর এটা হচ্ছে কি মোট ভূমিভাগের হচ্ছে কত পার্সেন্ট? 12%। তাহলে বাকি যে অংশগুলো রয়েছে, এই যে বাকি যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে পুরো বাংলাদেশের এই অংশটুকু হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। দেখো এখন তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, যে খাতায় শুধুমাত্র বাংলাদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এইটা লিখে জাস্ট ব্যাখ্যা করবে, সে কি মার্ক বেশি পাবে? না হচ্ছে যে কি এরকম একটা চার্ট এঁকে তারপরে হচ্ছে কি এরকম চিত্র এঁকে মানচিত্র এঁকে কি এরকম ভাবে বিশ্লেষণ করবে, সে মার্ক বেশি পাবে? একটু বলো তো কে মার্কটা বেশি পাবে, একটু তোমরাই বলো। যার উপস্থাপনা এরকম করে হবে সে বেশি পাবে, না হচ্ছে যে শুধু খাতায় গদবাদা লিখে যাবে সে বেশি পাবে? একটু বলো তোমাকে, একটু বলো, একজন একটু বলো যে কে মার্কটা বেশি পাবে। প্লাস্টোসিন কালের সোপান সমূহ, তারপর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপর হচ্ছে কি সাম্প্রতিক কালের সোপান সমূহ, যে এইভাবে উপস্থাপন করবে সে বেশি পাবে, না হচ্ছে কি যে হচ্ছে গদবাদা লিখে যাবে সে বেশি পাবে? তোমরা একটু কমেন্ট করে বলো যে কাকে তুমি টিচার হলে নাম্বার বেশি দিতে, একটু বলো। একটু বলো একজন যে এইভাবে উপস্থাপন করতো তাকে কি মার্কটা তুমি কি বেশি দিতে। আশা করি আমরা যতটুকু পড়লাম এটুকু কি আমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা কি জাস্ট 1 নম্বরের প্রশ্ন হচ্ছে কি যেখান থেকে আসতে পারে এরকম পড়ো, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি জাস্ট এগুলো কি একটু মুখস্থ করবে, ঠিক আছে? তারপর পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট হচ্ছে কি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম। দ্বিতীয় হচ্ছে কি গডউইন অস্টিন, যখন পড়লাম আমরা এশিয়া মহাদেশে। তারপর কত শতাংশ ভূপৃষ্ঠের পানি, সেটা হচ্ছে কি 71%। তারপর পৃথিবীর নিম্নতম অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে কি মারিয়ানা স্ট্রেঞ্চ বা মারিয়ানা খাত, এটা হচ্ছে কোন সাগরে? প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে হচ্ছে কি এই জায়গাটার অবস্থান।
তারপর পৃথিবী প্রাথমিক অবস্থায় ছিল কি জ্বলন্ত বাষ্পপিণ্ড। সৃষ্টির প্রথম দিকে পৃথিবীর ভিতরের অংশ পূর্ণ ছিল কি লোহা জাতীয় পদার্থ দ্বারা। ঠিক আছে, তারপর হচ্ছে কি পানি কত তাপমাত্রায় বরফ হয় এগুলো আমরা কি সকলেই জানি। ঠিক আছে, এগুলো আমরা সকলেই জানি। পৃথিবীর একবারে উপরের স্তরটা হচ্ছে কি ভূত্বক বা হচ্ছে কি অশ্বমণ্ডল। তারপর জলীয় বাষ্পের উপাদান হচ্ছে কি হাইড্রোজেন আর হচ্ছে কি পানি। জোয়ার ভাটার কারণ হচ্ছে কি চাঁদ এবং সূর্যের আকর্ষণ। চাঁদ এবং সূর্যের আকর্ষণ। হ্যাঁ, চিত্র অঙ্কন করে যে নাম্বার পাবে সেই হচ্ছে কি ভয়েস ক্লিয়ার না একজন বলতেছে, ভয়েসটা ক্লিয়ার কিনা একটু আরেকজন বলো যে ভয়েসটা ক্লিয়ার কিনা। আশা করি ভয়েসটা ফিক্সড হয়ে গেছে। তারপর পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে কত ৬৪০০ কিলোমিটার। তারপর হচ্ছে ভূমধ্যরের স্তর কয়টি ৩টি, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। আমরা খুব সুন্দর করে পড়েছি। পৃথিবীর উপরে পাতলা কঠিন শিলাস্তরকে বলা হয় কি এই ভূত্বক। বেশিরভাগ অংশ কি গ্রানাইট আর হচ্ছে ব্যাসল্ট দ্বারা গঠিত। তারপর ভূত্বকের অপর নাম হচ্ছে কি অশ্বমণ্ডল এবং ভূত্বকের গড় গভীরতা হচ্ছে কি ১৭ কিলোমিটার। কত কিলোমিটার ১৭ কিলোমিটার। এবং অশ্বমণ্ডলের স্তর হচ্ছে দুইটি, একটা হচ্ছে কি সীমা আর একটা হচ্ছে কি শিয়াল। তারপরে শিয়াল স্তরের অপর নাম এবং সীমা স্তরের অপর নাম, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, একটা হচ্ছে কি মহাসাগরীয় ভূত্বক। একটা নিচের স্তর, একটা হচ্ছে উপরের স্তর। আমি সুন্দর করে কি আলোচনা করেছি। এখন তোমরা যারা ক্লাসটিতে যুক্ত আছো এই যে প্রশ্নগুলো রেখেছি এগুলো হচ্ছে কি দ্রুত সময়ের ভিতর উত্তর করবে। ঠিক আছে, দ্রুত সময়ের ভিতরে উত্তর করবে। যে এটার উত্তর কি হবে দ্রুত সময়ের ভিতরে উত্তর করবে। প্রথম প্রশ্ন, ভূমিরূপ, জলবায়ু তত্ত্ব, সমুদ্র তত্ত্ব ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? সবাই আচ্ছা ভয়েস ক্লিয়ার আছে, সবাই এটার উত্তর করে দাও যে ভূমিরূপ, জলবায়ু তত্ত্ব, সমুদ্র তত্ত্ব ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? সবাই দ্রুত উত্তর করে দাও। এইটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? যত দ্রুত উত্তর করবে তত তাড়াতাড়ি হচ্ছে কি আমরা অন্য টপিকে যেতে পারবো। দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল আর হচ্ছে কি পদ্ধতিগত ভূগোল। কি হবে এটার উত্তর? দ্রুত। ভূমিরূপ, জলবায়ু তত্ত্ব, সমুদ্র তত্ত্ব। দ্রুত উত্তর করো যারা যুক্ত আছো, দ্রুত। হ্যাঁ, এটার উত্তর হবে কি প্রাকৃতিক ভূগোল। যারা এটা উত্তর করেছো, উত্তর করেছো অনেকেই, হুসেন আলী, তারপরে হচ্ছে কি সিয়াম, তারপরে সুজনরাজ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল। তারপর হচ্ছে ভূকম্পন বা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? এইটা অনেকেই ভুল করে থাকে। ঠিক আছে, এইটা অনেকেই ভুল করে থাকে। ভূমিকম্প বা ভূকম্পন মাপার যন্ত্রে আর হচ্ছে কি তীব্রতা মাপার যন্ত্র, দুইটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। ঠিক আছে, এইটা যেন ভুল না হয়। ঠিক আছে, এই অংশটা থেকে এই প্রশ্নটা অনেকবার এসেছে, অনেকেই কি ভুল করেছো। এটা আজকের পর যেন আর কেন ভুল না হয়। ঠিক আছে, এই ল্যাক্টোমিটার হচ্ছে কি দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয়। তাহলে এই অপশনটা আগে আমরা কি বাদ দিতে পারি। ঠিক আছে, এই অপশনটা আগে আমরা কি বাদ দিয়ে ফেললাম। ওকে, ভূকম্পন মাপার যন্ত্রের নাম, যদি ভূকম্পন মাপার যন্ত্রের নাম আসে সেক্ষেত্রে কি হবে? ভূকম্পন মাপার যন্ত্রের নাম আসে সেক্ষেত্রে কি হবে? এই যে অলরেডি হচ্ছে কি একজন উত্তর করেছো, সে ভুল উত্তর দিয়েছো। ঠিক আছে, ভূকম্পন মাপার যন্ত্রের নাম হচ্ছে কি সিসমোগ্রাফ। সেটার উত্তর কি হবে? সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা মাপার সেটা হচ্ছে কি রিক্টার স্কেল। ভূমিকম্প কত রিক্টার স্কেলে হলো সেটা হচ্ছে কি রিক্টার স্কেল। ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র সেটা হবে কি তীব্রতা মাপার, সেটা হচ্ছে রিক্টার স্কেল। আর যন্ত্রের নাম হচ্ছে কি সিসমোগ্রাফ। আজকের পর যেন কারো আর ভুল না হয়। ঠিক আছে, যারা রিক্টার স্কেল বলতেছো ওটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে কি সিসমোগ্রাফ। ওকে, যারা সিসমোগ্রাফ উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এগুলোর আমি কি উত্তর দিয়ে আমাদের পরবর্তীতে যে আলোচনা রয়েছে সেটা আমাদের কি করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে যে আলোচনাটা রয়েছে সেটা আমাদের আলোচনা করতে হবে। দেখো, ভূঅভ্যন্তরে নিচের দিকে তাপমাত্রা ক্রমশ কি কমে না বাড়ে? আজকের ক্লাসে যারা মনোযোগ দিয়ে করেছো তারা অবশ্যই কি এটার উত্তর করতে পারবে। ভূঅভ্যন্তরের নিচের দিকে তাপমাত্রা ক্রমশ হচ্ছে কি বাড়ে না কমে? একটু উত্তর করো দ্রুত, দ্রুত উত্তর করো দ্রুত।
তারপরে একই সাথে উত্তর করে দাও, জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটার কারণ কি? আজকের ক্লাস যারা মনোযোগ দিয়ে করেছো তারা অবশ্যই কি পারবে। আর এখনো যারা শেয়ার করোনি তারা হচ্ছে শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি এই প্রশ্ন সম্বলিত হচ্ছে কি আর চিত্র আঁকানো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। ভূঅভ্যন্তরের নিচের দিকে তাপমাত্রা ক্রমশ হচ্ছে কি, ভূঅভ্যন্তরের নিচের দিকে তাপমাত্রা ক্রমশ হচ্ছে কি হয়, তাপমাত্রা ক্রমশ কি হয়, বাড়তে থাকে। তাপমাত্রা ক্রমশ হচ্ছে কি বাড়তে থাকে। তারপর জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটার কারণ কি? জোয়ার ভাটার কারণ কি? সেটা হচ্ছে কি চাঁদ ও সূর্যের আকর্ষণ। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা যেহেতু লেট করে উত্তর দিচ্ছ সেক্ষেত্রে হচ্ছে কি পরবর্তীতে তোমরা হচ্ছে কি উত্তর মিলিয়ে নিবে। অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে কি, অশ্বমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি 2 থেকে 3। সেটা হচ্ছে কত? 2 থেকে 3। গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ জুড়ে? কত শতাংশ জুড়ে? কত শতাংশ জুড়ে? সেটা হচ্ছে কি 82% জুড়ে। 82% জুড়ে। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো কি মুখস্থ করে নেবে। তোমরা কমেন্ট করতে লেট করতেছো। তারপর পৃথিবীর উপরের স্তর কোন শিলা দ্বারা গঠিত? এটার উত্তর সবার পারা চাই, 7 উত্তর সবার পারতে হবে। তারপর হচ্ছে ভূত্বকের নিচের অংশ সীমাস্তর কোন শিলা দ্বারা গঠিত? এই দুইটা উত্তর মাস্ট পারতে হবে। আমি প্রথম যে টপিক নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এই অংশটুকু, পৃথিবীর উপরের স্তর কোন শিলা দ্বারা গঠিত, আর হচ্ছে কি ভূত্বকের নিচের অংশ সীমাস্তর সেটা কোনটা দ্বারা গঠিত। শিয়ালটা হচ্ছে উপরের স্তর, সীমাটা হচ্ছে কি নিচের স্তর। আমি পড়িয়েছিলাম কিন্তু আগেই। ঠিক আছে। সেখানে বলেছিলাম হচ্ছে শিয়ালটা হচ্ছে কি, শিয়ালটা হচ্ছে সিলিকন আর হচ্ছে কি সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, তার জন্য সেটাকে বলা হয় শিয়াল। আর সীমাটা হচ্ছে কি সিলিকন আর ম্যাগনেসিয়াম। একটা হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা আর একটা হচ্ছে কি ব্যাসল্ট শিলা দ্বারা। এখন উত্তর করো দ্রুত। এই 7 এবং 8 উত্তর সবার পারতে হবে। ঠিক আছে, সবার পারতে হবে 7 এবং 8 উত্তর। 7 এবং 8 উত্তর সবার পারতে হবে। দ্রুত উত্তর করো, 7 এবং 8 সবার পারতে হবে। এটা যে পৃথিবীর উপরের স্তর কোন শিলা দ্বারা গঠিত, আর হচ্ছে কি ভূত্বকের নিচের অংশ সীমাস্তর কোনটা, একটা উপরের স্তর একটা নিচের স্তর। এইটা আমি সুন্দর করে পড়িয়েছিলাম। দ্রুত উত্তর করো দ্রুত। এটা হচ্ছে কি গ্রানাইট শিলা, একটা হচ্ছে গ্রানাইট শিলা আরেকটা হচ্ছে কি ব্যাসল্ট শিলা বলেছিলাম। উপরের স্তরটা যেটা হচ্ছে শিয়াল, এই স্তরটা হচ্ছে কি গ্রানাইট বা অশ্বমণ্ডল যেটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অশ্বমণ্ডলের উপরের স্তরটা সেটা হচ্ছে কি গ্রানাইট শিলা। আর যেটা ভূত্বকের নিচের স্তর এটা হচ্ছে কি ব্যাসল্ট শিলা, এটা হচ্ছে কি ব্যাসল্ট শিলা। আর এটা হচ্ছে কি উপরের স্তরটা গ্রানাইট শিলা। যারা মনোযোগ দিয়ে ক্লাস করনি তাদের জন্য কি ভুল উত্তর দেওয়াটা স্বাভাবিক। ভূত্বকের গড় পুরুত্ব কত? ভূত্বকের গড় পুরুত্ব কত এবং গুরুমণ্ডলের গভীরতা কত? দ্রুত উত্তর করে দাও, এটা কি হবে? ভূত্বকের গড় পুরুত্ব কত আর হচ্ছে কি গুরুমণ্ডলের গভীরতা কত? দ্রুত উত্তর করো। ভূত্বকের গড় এটা কি আজকে ক্লাসে কি আমরা পড়েছিলাম, কি হবে 25, 17, 40 আর হচ্ছে কি 3 কিলোমিটার। কি হবে এটার উত্তর? 9 এবং 10 উত্তর কি হবে? 9 এবং 10 উত্তর কি হবে? 9 এবং 10 উত্তর করে দাও দ্রুত। হ্যাঁ, 9 উত্তর হচ্ছে কি 17 কিলোমিটার। যে উত্তর করেছে তাকে ধন্যবাদ। 9 উত্তর হচ্ছে কি 17 কিলোমিটার। গড় পুরুত্ব হচ্ছে কি 17 কিলোমিটার। তারপর 10, গুরুমণ্ডলের গভীরতা কত? গুরুমণ্ডলের গভীরতা কত? গুরুমণ্ডলের গভীরতা কত? উত্তর করে দাও দ্রুত। গুরুমণ্ডলের গভীরতা কত? এটা হচ্ছে কি 2885 কিলোমিটার। এটা হচ্ছে কি 2885 কিলোমিটার। তারপর হচ্ছে কি আমাদের ভূমিরূপ পরিবর্তন। এখানে গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে কি পাত সঞ্চালন ও পৃথিবীর আকস্মিক পরিবর্তন। তারপর হচ্ছে কি ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামির বর্ণনা। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নদী এবং নদীর পর্যায় এবং নদী ব্যবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা সবথেকে গুরুত্বপূর্ণটাই হচ্ছে কি আগে আলোচনা করব। ঠিক আছে। আর পাত সঞ্চালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াগনারের যে হচ্ছে মহাদেশীয় সঞ্চালনটা রয়েছে, এটা হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এখন আবার ক্লাসে মনোযোগ দাও, তারপরে হচ্ছে কি আমরা আবার প্রশ্ন সলভ করব। ঠিক আছে। এখানে হচ্ছে কি এই অংশটুকু হচ্ছে কি 3 স্টার, এই অংশটুকু হচ্ছে কি
3 স্টার। নদী, নদীর পর্যায় এবং কি নদী ব্যবস্থা, নদী, নদীর পর্যায় এবং কি নদী ব্যবস্থা, এটা আমি কি এখানে দেখাচ্ছি। দেখো এই একটা উৎস, এটা হচ্ছে কি একটা পর্বত বা এই অংশটাকে কি একটা নদী উৎপত্তি হলো, এই অংশটা কি হচ্ছে কি একটা নদী উৎপত্তি হলে চলতে শুরু করলো, ঠিক আছে, এই অংশ থেকে একটা নদী উৎপত্তি হয়েছে। তাহলে এই অংশটুকু হচ্ছে কি নদীর বিভিন্ন পর্যায়, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই অংশটুকু সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে, খুবই মনোযোগ দিয়ে এই অংশটুকু দেখবে। দেখো এই এই অংশটুকু ধরো, এটা হচ্ছে কি গঙ্গোত্রী হিমবাহ, এই অংশটুকু হচ্ছে কি গঙ্গোত্রী হিমবাহ, এই অংশটুকু হচ্ছে কি গঙ্গোত্রী হিমবাহ, যেখান থেকে হচ্ছে কি গঙ্গা নদী বা পরবর্তীতে হচ্ছে কি পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে উৎস, এই যে অংশটুকু নদীটা উৎপত্তি হলো এটা হচ্ছে তাহলে কি উৎস। তাহলে নদীর পর্যায়ের মাঝে এটা হচ্ছে কি উৎস। খুবই মনোযোগ দিয়ে দেখবে এই অংশটুকু, এই অংশটুকু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফার্স্ট পেপারে যে অংশ থেকে সবসময় প্রশ্ন হয় এইটুকু কি আজকে শেষ করে দিব, ঠিক আছে। এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটুকু কি আমি শেষ করে দিব। এখান থেকে তোমরা ইনশাআল্লাহ ভালো একটা কমন পাবে। আর কিভাবে লিখবে এটা তো আমি বললাম যে তোমরা হচ্ছে কি ভূগোলটা এইভাবে উপস্থাপন করবে চিত্র দিয়ে বেশি, তাহলে হচ্ছে কি তোমাদের এইটাতে প্লাস ছোটার সম্ভাবনা কম, কারণ যেহেতু এটাকে তোমাদের কি ব্যবহারিক রয়েছে, ঠিক আছে। তো এর জন্য এই সাবজেক্টটা তোমাদের প্লাস পাওয়াতে এবং তোমাদের রেজাল্টটা এগিয়ে নিতে অনেক বেশি সহায়ক হবে, ঠিক আছে। পরবর্তীতে আমি কি আবার এটা নিয়ে কথা বলবো। দেখো উৎস, এই গঙ্গোত্রী হিমবাহ থেকে তাহলে যে নদীটা উৎপত্তি হলো এটা হচ্ছে কি পদ্মা বা গঙ্গা নদীর উৎপত্তি হলো, তাহলে এটা হচ্ছে উৎস। তারপর দেখো আরেকটা আলাদা উৎস থেকে, ধরো এটা সিকিমের পার্বত্য অঞ্চল, এখান থেকে হচ্ছে কি করতো এবং কি তিস্তা নদীর উৎপত্তি হয়। তাহলে এটা একটা অন্য একটা উৎস থেকে উৎপত্তি হলো কি একটা নদী, উৎপত্তি হয়ে এই নদীর স্রোতের সাথে এই নদীটা এইভাবে প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, আর এই নদীটা এসে কি এই স্রোতের সাথে হচ্ছে মিশে গেল। এই নদীটা, এই নদীর সাপেক্ষে এটা হচ্ছে কি উপনদী, এই নদীটা হচ্ছে কি এই নদীর সাপেক্ষে এটা হচ্ছে উপনদী। তাহলে এটা পদ্মার উপনদীগুলো কি কি, পদ্মার উপনদীগুলো কি কি মহানন্দা, নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভবা, ইছামতি। এই যে নদীগুলো মহানন্দা, নাগর, কুলিক, টাঙ্গন, পূর্ণভবা, এইগুলো হচ্ছে কি এই পদ্মার উপনদী। কি কি বললাম? মহানন্দা, নাগর, টাঙ্গন, কুলিক, পূর্ণভবা, এইগুলো হচ্ছে কি এই পদ্মা নদীর উপনদী। আবার শাখা নদী হচ্ছে কি মাথাভাঙা, গড়াই, কুমার, তারপরে আরিয়াল খা, এগুলো হচ্ছে কি শাখা নদী। দেখো তারপর এই নদীটা হচ্ছে কি প্রবাহিত হচ্ছে, তারপর এই পদ্মা নদী রাজবাড়িতে এসে হচ্ছে কি রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে হচ্ছে কি যমুনা নদী এসে কি এর সাথে মিলিত হলো, বা আরেকটা বৃহৎ নদী হচ্ছে কি মিলিত হয় পরবর্তীতে মেঘনা। এই যে দুইটা নদী একসাথে মিলিত হলো এটা হচ্ছে কি নদীর সঙ্গম, এটাকে বলা হয় কি নদী সঙ্গম, এটাকে বলা হয় কি নদী সঙ্গম। তাহলে এই যে নদীটা এখানে কি মিলিত হলো এটা হচ্ছে কি নদী সঙ্গম। তারপর হচ্ছে কি এই নদীটা প্রবাহিত হতে থাকলো, তার পরবর্তীতে কি হয় এখানে ধরো হচ্ছে কি একটা দুর্যোগের ফলে বা হচ্ছে কি একটা ভূমিকম্প বা হচ্ছে বোয়ালোড়ন যে কোনো কিছুর ফলে হচ্ছে কি এই নদীর স্রোতটা বাধাপ্রাপ্ত হয়ে এই দিক দিয়ে একটা স্রোত প্রবাহিত হলো, এই দিক দিয়ে একটা স্রোত প্রবাহিত হলো, ঠিক আছে। তো এই নদীটা হচ্ছে কি এই যে নদীর স্রোতটা আছে এটা হচ্ছে কি এইভাবে একটা স্রোত নিয়ে এই দিক দিয়ে বের হয়ে গেল, এটা হচ্ছে কি এই নদীর সাপেক্ষে এটা হচ্ছে কি তাহলে এটা হচ্ছে শাখা নদী। কি নদী এটা? এটা হচ্ছে কি শাখা নদী, এটা হচ্ছে কি শাখা নদী। তারপর নিচের যে অংশটুকু এই অংশটুকু ধরো হচ্ছে কি বঙ্গোপসাগর, এখানে হচ্ছে কি বঙ্গোপসাগরে গিয়ে এই নদীটা কি পতিত হলো। এই যে যে অংশটুকু এইটুকু হচ্ছে কি এই অংশটুকু হচ্ছে নদী মোহনা, এই অংশটুকু হচ্ছে কি মোহনা, এই অংশটুকু হচ্ছে কি মোহনা। ক্লিয়ার বুঝতে পারতেছো কিনা একটু বলো আমাকে, খুবই মনোযোগ দিয়ে দেখো। পরীক্ষা হচ্ছে কি এরকম চিত্র দিয়ে পরে বলবে হচ্ছে কি এই অংশটুকু কি ব্যাখ্যা করো, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তারপর দুই নদীর এই যে দুইটা নদীর মধ্যবর্তী যে ভূমিটুকু রয়েছে এটাকে বলা হয় কি দোয়াব। কি বলা হয়? দোয়াব, এটাকে বলা হয় হচ্ছে কি দোয়াব। তাহলে দেখো নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে হচ্ছে কি পদ্মা নদীর উৎপত্তি, এটা হচ্ছে কি উৎস, এটা হচ্ছে উৎস। তারপর নদীটা এইভাবে প্রবাহিত
হতে ছিল, তারপর হচ্ছে কি অন্য একটা উৎস থেকে আরেকটা নদী, ধরো এটা হচ্ছে কি মহানন্দা বা পূর্ণভবা, টাঙ্গন, কুলিক, ইসামতি, যে কোনো একটা নদী, এটা এসে পরবর্তীতে এই নদীর সাথে হচ্ছে কি মিশে গেলে এটা হচ্ছে কি উপনদী, এটা হচ্ছে কি উপনদী। তার পরবর্তীতে হচ্ছে দেখো এই নদীটার সাথে কি আরেকটা নদী এসে কি এই জায়গাটা বা দুই বা ততোধিক আরো নদী এসে যদি মিলিত হতো, এটা হচ্ছে কি নদীর সঙ্গম, এটা হচ্ছে কি নদীর সঙ্গম। তারপর হচ্ছে দেখো এই যে দুইটা নদীর মধ্যবর্তী ভূমি, এটা হচ্ছে কি দোয়াব। তারপর প্রাকৃতিক কোনো কারণে হচ্ছে কি বা মানব সৃষ্ট কোনো কারণে বাধা প্রয়োগের ফলে হচ্ছে কি নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই যে স্রোতটা নিয়ে বের হয়ে গেছে, এটা হচ্ছে কি শাখা নদী। যেমন হচ্ছে মাথাভাঙা, গড়াই, কুমার, এগুলো হচ্ছে কি আড়িয়াল খাঁ, এগুলো হচ্ছে কি পদ্মা নদীর শাখা নদী, ঠিক আছে। তারপর এই যে সমুদ্রে পতিত হওয়ার জায়গাটুকু, এটা হচ্ছে কি মোহনা, এটা হচ্ছে কি মোহনা। যারা যুক্ত আছে তোমাদের কি ক্লিয়ার হয়েছে কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো যে এটা তোমাদের কি ক্লিয়ার হয়েছে। আর নদী ব্যবস্থা, দেখো নদী ব্যবস্থা বলতে আমরা এক কথায় বুঝি হচ্ছে কি এই যে নদী ভাঙনের ফলে হচ্ছে কি অনেক মানুষের সবকিছু কি বিলীন হয়ে যায়, এই নদী ভাঙন থেকে প্রতিরোধ যে ব্যবস্থা, এটা কি বলা হয় কি নদী শাসন। এই প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে কি এক কথায় বলতে এটা হচ্ছে কি নদী শাসন, ঠিক আছে, এটা হচ্ছে কি নদী শাসন। আর আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়লে হচ্ছে তোমাদের হচ্ছে কি অ্যাডমিশনে তোমাদের কি যে জিকে পার্টের এই মৌলিক জিকের অংশটুকু তোমাদের কি খুবই কাজে লাগবে। আর হচ্ছে কি এটা আলাদা করে কি অন্যভাবে আর পড়া লাগবে না, ঠিক আছে। তো সবাই এখানে কি একটু মনোযোগ দাও, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নদীগুলো, দেখো এই গুরুত্বপূর্ণ কয়টা নদী আমরা কি খুব সুন্দর করে এখন পড়বো, ঠিক আছে। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে এগুলো আমাদের কি পড়তে হবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। দেখো বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী বলতে আমরা বুঝি কি পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, তারপর হচ্ছে কি কর্ণফুলী, এই পাঁচটা নদী নিয়ে আমরা কি বিস্তারিত পড়বো, ঠিক আছে। এই পাঁচটা নদী নিয়ে আমরা কি বিস্তারিত এখন দেখো পড়বো। এই হচ্ছে কি আমাদের বাংলাদেশ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এইখানে হচ্ছে কি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, কি এখানে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, এই জায়গা থেকে হচ্ছে কি যে নদীটার উৎপত্তি হয় এটার নাম হচ্ছে কি গঙ্গা, এবং বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে কি এই নদীটার নাম হয় কি পদ্মা। বাংলাদেশের সবচেয়ে কি কি নদী, এটা দীর্ঘতম নদী, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে কি পদ্মা। এই নদীতে একটা বাঁধ রয়েছে যেটার নাম হচ্ছে কি ফারাক্কা বাঁধ, ঠিক আছে, ফারাক্কা বাঁধ, যেটা বাংলাদেশের এই অংশ থেকে হচ্ছে কি 16.5 কিলোমিটার দূরে। তাহলে এই নদীর বৈশিষ্ট্য কি সবচেয়ে কি দীর্ঘতম নদী, এবং উৎপত্তি হয় কোথা থেকে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, এবং রাজশাহীর এই যে চাঁপাইনবাবগঞ্জ এই অংশটুকু দিয়ে কি বাংলাদেশে প্রবেশ করে, ঠিক আছে, বাংলাদেশে প্রবেশ করে। এটা হচ্ছে কি এটা হচ্ছে পদ্মা। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, এটা এখানে হচ্ছে কি কৈলাস শৃঙ্গের মানস সরোবর, কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এখান থেকে হচ্ছে কি একটা নদের উৎপত্তি হয়, সেটার নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ। নদ এবং নদীর প্রাথমিক পার্থক্য বলতে হচ্ছে কি কোনো ধরনের ওইভাবে কি তফাৎ নেই। নদটা হচ্ছে কি নদটা হচ্ছে যদি আমরা এইভাবে মনে রাখতে চাই, নদটা হচ্ছে কি পুরুষ, আর ওটা হচ্ছে কি কোনো বিভক্তি থাকে না বলে। দেখো নদীর নামের পর যেমন হচ্ছে কি মেঘনা, এরপরে কি একটা বিভক্তি যুক্ত আছে না, তেমনি হচ্ছে কি ব্রহ্মপুত্র, এর সাথে কি রয়েছে ব্রহ্মপুত্রের সাথে কি কোনো বিভক্তি রয়েছে, এর জন্য এটা হচ্ছে কি নদ, আর এটা হচ্ছে কি নদী। এটা একটা ব্যাকরণিক পার্থক্য, এটা অন্য ধরনের কোনো কি পার্থক্য নয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র, এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র, ঠিক আছে। বাংলাদেশে কি আমরা যে গুরুত্বপূর্ণ নদী 5টা নদী কি এই 6টা নদী আমরা কি খুব গুরুত্ব সহকারে পড়বো, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কি নাগামণিপুরের পার্বত্য অঞ্চল, এখান থেকে 2টা নদীর উৎপত্তি, একটা হচ্ছে বরাক, একটা হচ্ছে কি তুই ভাই। বাংলাদেশে প্রবেশ করে নাম ধারণ করে কি একটা নাম হয় সুরমা, আর একটা হচ্ছে কি কুশিয়ারা, এটা হচ্ছে কি সুরমা, আর এটা হচ্ছে কি কুশিয়ারা, আর এটা হচ্ছে কি কুশিয়ারা,
এই দুইটা আবার কি হবিগঞ্জ আর আজমিরিগঞ্জ একসাথে মিলিত হয়ে নাম ধারণ করে কালনি, এবং পরবর্তীতে কি পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে কি নাম ধারণ করে হচ্ছে কি মেঘনা। তো এই হচ্ছে কি মেঘনা নদী, তাহলে এই দিক থেকে আসলো। তারপর এখানে হচ্ছে কি আমরা জানি, এই অংশটুকুতে আমরা জানি হচ্ছে কি এখানে হচ্ছে কি মিজোরামের লুসাই পাহাড়ের লংলে উপত্যকা, এই উপত্যকা থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করে রাঙামাটি দিয়ে। এই নদীটার নাম হচ্ছে কি কর্ণফুলী। এই নদীটার নাম হচ্ছে কি কর্ণফুলী। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি সব থেকে খরস্রোতা নদী, সব থেকে কি খরস্রোতা নদী হচ্ছে কি এই কর্ণফুলী। তারপর এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন নদী, বাংলাদেশে উৎপত্তি, বাংলাদেশেই শেষ, সেই নদীটার নাম হচ্ছে কি হালদা। সেই নদীটার নাম হচ্ছে হালদা। বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশেই শেষ। এর উৎপত্তি হয় কি খাগড়াছড়ির বদনাতলী পর্বতশৃঙ্গ, বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে কি এই হালদা নদীর উৎপত্তি। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই নদী থেকে হচ্ছে কি প্রাকৃতিকভাবে কার্প জাতীয় মাছের পোনা কি উৎপাদিত হয়। ঠিক আছে, যারা যুক্ত আছে বুঝতে পারতেছো কিনা একটু বলো। ঠিক আছে, পিডিএফটা ইনবক্সে নক করলেই কি তোমরা পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্য ক্লাসটা শেয়ার দিতে হবে, তাহলেই হবে। ওকে, তাহলে দেখো গুরুত্বপূর্ণ নদী আমরা কি কি পড়লাম। এখন আমরা যমুনা নদীটা দেখব। এই যে জামালপুরের দেওয়ানগঞ্জ জায়গাটা, এই জায়গাটায় হচ্ছে কি 1787 সালে একটা কি ভূমিকম্প হয়, যার ফলশ্রুতিতে হচ্ছে কি এই নদীর গতিপথ চেঞ্জ হয়ে এই নদীটা কি যমুনা নাম ধারণ করে ব্রহ্মপুত্রের মূল স্রোতটা এই দিক দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, এই নদীটা হচ্ছে কি যমুনা। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি সব থেকে বেশি চর রয়েছে হচ্ছে কি এই যমুনা নদীতে। কোন নদীতে? যমুনা নদীতে। তাহলে আমরা কি এখন যদি ব্যাখ্যা করতে বলে, যে কোনো একটা বড় নদীর অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে বলে এবং এই নদী সম্পর্কে, নদী কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে, এরকম কিছু ব্যাখ্যা করতে বলে তোমরা অবশ্যই কি পারবে। দেখো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটার উৎপত্তি সেটার নাম হচ্ছে কি পদ্মা, সেটার নাম হচ্ছে কি পদ্মা। বৈশিষ্ট্য সম্পর্ক হচ্ছে কি দীর্ঘতম এবং এটাতে কি ফারাক্কা বাঁধ রয়েছে। তারপর হচ্ছে কি হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, এখান থেকে হচ্ছে কি ব্রহ্মপুত্র। তারপর এই বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে হচ্ছে কি হালদা নদী। তারপর হচ্ছে কি পড়লাম কর্ণফুলী, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে কি খরস্রোতা নদী। নদী থেকে প্রশ্ন আসলে আশা করি কি এইগুলা তোমরা কি অবশ্যই পারবে। নদী থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তোমরা কি এগুলা উত্তর করতে পারবে। তারপর এই সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প এবং ভূমিকম্পের তীব্রতা নির্ণয়, সেটা আমি তখনই বলেছি। সেটা হচ্ছে কি তীব্রতা নির্ণয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? রিক্টার স্কেল। আর ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে কি সিসমোগ্রাফ। ঠিক আছে, তারপর পাঁচ সঞ্চালন ও পৃথিবীর আকস্মিক পরিবর্তন, এটা হচ্ছে কি ওয়াগনারের যে এটা রয়েছে সূত্রটা রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। যে তিনি বলেছেন হচ্ছে কি পৃথিবী আগে ছিল কি সবগুলো মহাদেশ কি একত্রে ছিল, সেটাকে তিনি বলেছেন কি প্যানজিয়া। কি বলেছেন সেটাকে তিনি? প্যানজিয়া। কিরকম দেখো, সেটা হচ্ছে কি এরকম করে কি প্রত্যেকটা মহাদেশ একটার সাথে কি আরেকটা যুক্ত ছিল, এরকম করে কি দেখো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। এরকম করে কি প্রত্যেকটা মহাদেশ একটার সাথে কি আরেকটা লেগেছিল। এটা কে বলেছেন? ওয়াগনারের মহাদেশীয় যে তত্ত্বটা রয়েছে এটা। এরকম করে কি একটা মহাদেশ হচ্ছে কি আরেকটার সাথে কি এরকম করে যুক্ত ছিল। ঠিক আছে, এটা কে বলেছেন? ওয়াগনার। তো তার পরবর্তীতে তিনি বলছেন যে এই পাঁচ সঞ্চালনের ফলে কি হয়? পাঁচ সঞ্চালনের ফলে হচ্ছে কি এই মহাদেশগুলো হচ্ছে কি ধীরে ধীরে একটা থেকে আরেকটা কি সরে যায়। ঠিক আছে, এটা কে বলেছেন? এটা হচ্ছে কি ওয়াগনার। এরকম করে পরবর্তীতে হচ্ছে কি পৃথিবীগুলো, মহাদেশগুলো এরকম করে কি সরে গিয়েছে। তিনি এটার জন্য কি ব্যাখ্যা দিয়েছেন দেখো, সেটা আমরা দেখব। আগে হচ্ছে কি সবগুলা এরকম করে একত্র ছিল, যেটাকে বলেছেন তিনি হচ্ছে কি প্যানজিয়া। তিনি এইটা বলেছেন যে হচ্ছে কি আগে হচ্ছে কি এখন 24 ঘন্টায় হচ্ছে কি পৃথিবীকে একবার আবর্তন করে। আগে কি পৃথিবীর এই গতিটা কি আরো বেশি ছিল, যার জন্য কি 4 ঘন্টায় কি পুরো সূর্যকে একবার কি আবর্তন করতে পারতো তার অক্ষরেখা। এর জন্য কি এই গতির ফলে এই গতিটা বেশি ছিল হচ্ছে কি সব থেকে বেশি ছিল এই দিক দিয়ে যে নিরক্ষরেখাটা ছিল এইটা অনুযায়ী। এই নিরক্ষরেখার এই দিকে হচ্ছে গতিটা বেশ
টান অনুভব করতো, এই গতির ফলে হচ্ছে কি এইখানে হচ্ছে টানটা বেশি ছিল নিরক্ষরেখায়, এবং এই মেরু অঞ্চলে কি টানটা কম ছিল, যার ফলশ্রুতিতে হচ্ছে কি দেখো এই যে মেরু অঞ্চলের যে অ্যান্টার্কটিক মহাদেশটা এটা হচ্ছে কি নিচের দিকে চলে আসছে, আর হচ্ছে কি এই আফ্রিকা মহাদেশটা হচ্ছে এই নিরক্ষরেখার মাঝামাঝি, এবং এইটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরের ভিতরে কি এইদিকে চলে আসছে। এটা হচ্ছে কি কার তত্ত্ব? এটা হচ্ছে কি ওয়াগনারের মহাদেশীয় তত্ত্ব। এটা অনেক গুরুত্বপূর্ণ, এরকম চিত্র দিয়ে কি জাস্ট ব্যাখ্যা করে দিবে তোমরা, ঠিক আছে? যারা যুক্ত আছো বুঝতে পেরেছো কিনা, আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই করবে, ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে প্রথম থেকে আমরা আবার যাব, প্রশ্ন থাকলে হচ্ছে কি অবশ্যই করবে। তারপরে এগুলো হচ্ছে কি 1 নম্বরের প্রশ্নের জন্য শিলা হচ্ছে 3 প্রকার। তারপর হচ্ছে অবস্থায় অগ্নিময় অবস্থায় সেটা হচ্ছে কি আগ্নেয় শিলা, প্রথম তৃষ্টিয়া হচ্ছে কি এই আগ্নেয় শিলা। তারপর হচ্ছে কি আগ্নেয় শিলার আরেক নাম হচ্ছে কি প্রাথমিক শিলা। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে কি টাফ ও বেসিয়া। তারপরে দেখো যেগুলো আমি মার্ক করে দিচ্ছি জাস্ট এগুলো পড়বা। আগ্নেয় শিলা কংক্রিট কাজের জন্য আদর্শ হচ্ছে কি ব্যাসল্ট। তারপরে পলিজমে যে শিলার উৎপত্তি হয় সেটা হচ্ছে কি পাললিক শিলা। তারপর হচ্ছে যে শিলার জীবাশ্ম দেখা যায় এটা হচ্ছে কি পাললিক শিলাতে হচ্ছে কি এই জীবাশ্মটা দেখা যায়, ঠিক আছে? তারপর এখন হচ্ছে তোমাদের জন্য সেই প্রশ্নগুলো যেগুলো আমি কি এতক্ষণ আলোচনা করলাম, এইগুলো হচ্ছে কি তোমাদের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে কি নদীর উৎপত্তি স্থলকে কি বলে? দ্রুত উত্তর করবে, নদীর উৎপত্তি স্থলকে কি বলে, ঠিক আছে? এটা উত্তর করতে থাকো। আমরা হচ্ছে কি এই নদী বাদে হচ্ছে কি আমাদের যে টপিকগুলো ছিল এগুলো জাস্ট কি একটু দেখে নিই। এই তো এই ভূমিকম্পের তীব্রতা নির্ণয় এগুলো নিয়েও কি আমরা আলোচনা করেছি। পাত সঞ্চালন নিয়ে করলাম, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এবং সুনামির কারণটা অনেক গুরুত্বপূর্ণ। সুনামিটা হয় হচ্ছে কি এই যে সমুদ্র গর্ভে বা সমুদ্রের নিচে হচ্ছে কি যদি কোনো আকস্মিক ভূমিকম্প হয় বা হচ্ছে কি কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় এবং বা হচ্ছে কি কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, এটার ফলে হচ্ছে কি পানি ফুলে ফেপে কি হয়, ফুলে ফেপে হচ্ছে কি একদম উপকূলে চলে আসে, এটা হচ্ছে কি সুনামি। এবং সুনামিকে বলা হয় কি পুতাশ্রয়ের ঢেউ। কি বলা হয়? পুতাশ্রয়ের ঢেউ। এটাকে বলা হয় কি পুতাশ্রয়ের ঢেউ। আশা করি হচ্ছে কি সুনামি, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, ভূমিকম্প তীব্রতা নির্ণয়, পাত সঞ্চালন সম্পর্কে যেই তথ্যগুলো বললাম এগুলো কি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, আর এইগুলো জাস্ট কি একবার দুইবার রিডিং পড়ে দিবে এইগুলো, এই তথ্যগুলো, ঠিক আছে? দেখো এখন প্রশ্নগুলো সমাধান করো। নদীর উৎপত্তি স্থলকে কি বলা হয়? নদীর উৎপত্তি স্থলকে কি বলা হয়? দ্রুত দ্রুত উত্তর করার চেষ্টা করবে। আর হচ্ছে কি এই প্রশ্নগুলো সবার উত্তর করা চাই, মাস্ট, সবার উত্তর করা চাই মাস্ট। কি হবে এটার উত্তর? নদীর উৎপত্তি স্থলকে কি বলে? তাহলে বুঝতে পারবে যে তোমরা ক্লাসটা কতটা কি মনোযোগ দিয়ে করেছো, ঠিক আছে? কতটা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো তাহলেই বুঝতে পারবো। দ্রুত উত্তর করার চেষ্টা করো। দ্রুত উত্তর করার চেষ্টা করো। দ্রুত উত্তর করার চেষ্টা করো। এটা কি হবে? নদীর উৎপত্তি স্থলকে কি বলে? নদীর উৎপত্তি স্থলকে কি বলা হয়? দোয়াব হচ্ছে কি দুই নদীর তীরবর্তী মধ্যবর্তী ভূমি, সেটা হচ্ছে কি দোয়াব। তাহলে অপশন বাদ। নদীর সঙ্গম হচ্ছে কি দুই বা ততোধিক নদীর মিলন স্থলটা হচ্ছে কি নদীর সঙ্গম, এটাও বাদ। তাহলে তোমরা উত্তর করেছো কি? উত্তর করেছো কি নদীর উৎপত্তি স্থল সেটা হবে কি উৎস। আমি প্রথমে বললাম না, এই যে দেখো এখানে কি সুন্দর করে দেখিয়েছি না তোমাদের, এই যে এই জায়গায় এই যে নদীর এটা হচ্ছে কি উৎস, যেখান থেকে উৎপত্তি হয় এটা হচ্ছে কি উৎস। তারপর উপনদী, শাখা নদী, দোয়াব নদী, সঙ্গম, মোহনা, শাখা নদী, এগুলা কি সুন্দর করে আমরা শেষ করলাম না? এখনই যদি ভুলে যাওয়া হবে। তারপর নদী যেখানে সাগরে মিশে সেই জায়গার নাম কি? দেখি এটাকে ভুল করে। এটার উত্তর করো। আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা কেন হয়? এই যে পৃথিবীর, আমি প্রথমে বললাম না যে কেন্দ্রের দিকে হচ্ছে কি পৃথিবীর যত নিচের দিকে যাবে তত হচ্ছে কি তাপমাত্রা বাড়তে থাকে। এর জন্য নিচে হচ্ছে কি এই তাপ চাপের ফলে হচ্ছে কি যে পদার্থগুলো থাকে এগুলো হচ্ছে কি গলিত অবস্থায় থাকে, পরবর্তীতে হচ্ছে কি বেশি তাপ চাপের ফলে উপরের দিকে হচ্ছে কি এগুলো উপরে উঠে আসে, এবং যে ওঠা স্থানটা দিয়ে উঠে আসে সেটা হচ্ছে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। এবং ওইখানে হচ্ছে কি যখন অগ্নুৎপাতটা থেমে যায় ওখানে হচ্ছে কি আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো।
মেহেদি মিরাজ, তুমি উত্তর কি পেয়েছো আশা করি। ওইটা হচ্ছে কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এটার ফলে আবার কি অনেক ক্ষেত্রে হচ্ছে কি সেটা সমুদ্রের তলদেশে হলে কি সুনামির কারণ হয়ে দাঁড়ায়। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। না বুঝতে পারলে আবার বলো। দেখো, নদী যেখানে সাগরে মিশে সেই জায়গার নাম কি হবে, এটা যেন কেউ ভুল না করো। নদী যেখানে সাগরে মিশে সেই জায়গার নাম কি হবে, এটা যদি কেউ ভুল করো তাহলে তো বলবো যে তোমরা ক্লাসে মনোযোগী দাওনি। সাগর তট, এটা আজকে এটা নিয়ে আমি কোনো আলোচনাই করিনি, বেলাভূমি নিয়েও করিনি, সৈকত নিয়েও করিনি। তাহলে হচ্ছে কি একদম সহজ, এটার উত্তর কি হবে। নদী যেখানে সাগরে মিশে যায় সেটা হচ্ছে কি এই অংশটুকু হচ্ছে কি মোহনা। এই যে পড়ালাম একটু আগে, দেখো এই তো দেখো, এই যে এটা বলেছিলাম কি, ধরো বঙ্গোপসাগর বলেছিলাম এটাকে, তো এই যে মিশে যায় এই অংশটুকু কি বলেছিলাম, মোহনা। ঠিক আছে, এটা ভুল করলে হবে। তারপরে প্রশ্ন দেখো, পর্বত থেকে উৎপন্ন কোন বড় নদীতে পড়লে ওই বড় নদীর কি বলা হয়। দেখো, মানে নদীটা উৎপন্ন হয়ে অন্য কোনো নদী এই নদীতে পড়লে সেটাকে কি বলা হয়। এইটা কারো ভুল আমি কি মানে মেনে নিব না সহজে, ঠিক আছে। একটু আগে পড়িয়েছে, এই একটা লাইন থেকে দেখো কতগুলো প্রশ্ন, এই একটু থেকে কতগুলো প্রশ্ন, প্রত্যেকটা একটা করে প্রশ্ন আসতেছে। উৎস, উপনদী, শাখা নদী, নদী সঙ্গম, মোহনা, তারপর হচ্ছে কি দোয়াব, এগুলো প্রত্যেকটা থেকে প্রশ্ন আসতেছে। আমি এতক্ষণ একটু আগে বুঝালাম না, এটার উত্তর কি হবে। দেখো, নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে হচ্ছে কি আরেকটা নদী পড়লে সেটা হচ্ছে কি হবে, অন্য একটা নদী এসে কি পদ্মা নদী এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে এসে কি ওই স্রোতের সাথে মিশে গিয়ে যদি কি 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 নদী, মধুমতি, তারপর হচ্ছে কি আরিয়াল খা, এগুলো হচ্ছে কি শাখা নদী। তাহলে সেখানে হবে কি ইসামতি, কুলিক, টাঙ্গন, নাগর, মহানন্দা, এই নদীগুলো এসে পড়লে সেগুলো কি হবে একটু বলো, সেটা কি হবে। তিনের উত্তর করো দ্রুত, তিনের উত্তর কি হবে, তিনের উত্তর কি হবে। আচ্ছা, এইভাবে একটা নদী প্রবাহিত হচ্ছে, এই একটা অন্য উৎস থেকে আরেকটা নদী এসে এই নদীর স্রোতের সাথে মিশে গেল, এটা একটা বড় নদী ধরো, তাহলে এটা কি হবে উত্তর চাই, এটা মাস্ট উত্তর চাই, তিনের উত্তর মাস্ট করতে হবে। এই যে এখানে আবার বললাম, এই একটা নদী এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, আরেকটা উৎস থেকে এই নদীতে এসে কি এই স্রোতের সাথে মিশে গেল, এটা কি হবে, এটা কি হবে বলো, এইটা কি হবে, তিন কি হবে বলো, কি হবে এটা। এটা কি হবে তাহলে, এই নদীর সাপেক্ষে এটা কি হবে, এটা হবে কি, হ্যাঁ যাক উত্তর করেছো, এটা হচ্ছে কি উপনদী। আর এইটা যদি প্রাকৃতিক ভাবে কোনোটায় বাধাপ্রাপ্ত হয়, এই দিক দিয়ে দুইটা স্রোত, এই স্রোতটা নিয়ে এইভাবে বেরোয় যেত, এভাবে বেরোয় যেত, সেক্ষেত্রে কি হতো, এটা হতো শাখা নদী। তাহলে এটার উত্তর কি হবে, মূল নদী থেকে যে সকল নদী বের হয়ে যায়, তাহলে এটার উত্তর চার। দেখো এখানে উত্তরটা রয়েছে, এটা কি হবে উপনদী, শাখা নদী কোনোটি নয়, কি হবে এটার উত্তর। আর তোমাদের উপস্থিতি অনেক বেশিটা আশা করি আমরা, যে তোমরা হচ্ছে কি এখন থেকে যদি সিরিয়াসলি প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে কি তোমার যেমন হচ্ছে কি এ প্লাস পাওয়া সম্ভব, তেমনি হচ্ছে কি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেটাই হোক সেটাতে কি তোমার চান্স পাওয়া কি এখন থেকেই সম্ভব, যদি এখন থেকে তুমি ওই টার্গেট নিয়ে পড়াশোনা করো। আগে যা করেছো 12 মানে হচ্ছে কি এইচএসসি পর্যন্ত আগে যা রেজাল্ট করেছো এইগুলো তোমার কাজে আসবে না, কেউ জিজ্ঞাসা করবে না, যদি কি এখানে তুমি কি ভালো একটা রেজাল্ট করো। ওকে, এটা মাথায় রেখে এখনো যারা সিরিয়াস না এখন থেকে সিরিয়াস হও। ওকে, দেখো মূল নদী থেকে বের হয়, তাহলে এটা কি হবে, এটা কি হবে, এটা হবে শাখা নদী। তোমরা আমার অনেক পরে উত্তর করো, ঠিক আছে, তাই আমি উত্তর আগে নিজে দিয়ে দিচ্ছি। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, এটা উত্তর করে দাও। দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়। যারা উত্তর করতেছিল সুজন রাজ, তারপরে মেহেদি মিরাজ, নাহিদা রহমান, যারা উত্তর করতেছিলে দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়। চারের উত্তর খ উত্তর করেছো শাখা নদী, উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে, আর এর উত্তর সঠিক হয়েছে। পাঁচের উত্তর করে দাও, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়।
দ্রুত উত্তর করো, 2 বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়? যারা দেখতেছো এখনো দ্রুত উত্তর করো, 2 বা ততোধিক নদীর মিলনস্থলকে কি বলা হয়? নদীর সঙ্গম। তোমাদের উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে। নদীর গতির পরিমাণ কিসের উপর নির্ভর করে? মানে এটা অবশ্যই হচ্ছে কি তোমাদের আইকিউ দিয়ে উত্তর দিতে হবে। নদীর গতির পরিমাণ কিসের উপর নির্ভর করে? গতির পরিমাণ, মোহনাতে তো নদী গিয়ে হচ্ছে কি পতিত হয়, তাহলে এটা অবশ্যই না, বাদ। ঠিক আছে, এটা অবশ্যই বাদ। ঠিক আছে, নদীর গতির পরিমাণ, যে নদীটা বেশি খরস্রোতা বা হচ্ছে কি নদীর গতির পরিমাণ নদীর পানির উৎসের উপর নির্ভর করবে। তাহলে পানির উৎসটা আসে কোত্থেকে? পানির উৎসটা আসে কোত্থেকে? যারা যুক্ত আছে এখনো দেখতে পাচ্ছি, মেহেদি মিরাজ, সুজন রাজ, তারপর আয়েশা রহমান, তোমরা হচ্ছে কি দ্রুত উত্তর করে দাও, দ্রুত। হ্যাঁ, সেটা হচ্ছে উত্তর কি হবে? 6 এর উত্তর, 6 এর উত্তর করে দাও। 5 এর উত্তর সবাই করতেছো, নদীর সঙ্গম, উত্তর সঠিক হয়েছে তোমাদের যারা 5 এর উত্তর করেছো। 6 এর উত্তর কি হবে? 6 এর উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও। হ্যাঁ, এটা হবে কি বাড়িপাত। যে উত্তর করেছ মিরাজ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। কোন অবস্থায় নদীর ক্ষয় বেশি হয়? যে অবস্থায় হচ্ছে কি নদীর বেশি খরস্রোত, মানে স্রোত বেশি থাকবে, ওই অবস্থায় তো ক্ষয় বেশি হবে। কোনটা হবে দেখো? পার্বত্য অবস্থায়, সমভূমি অবস্থায়, বদ্বীপ অবস্থায়। কোনটি? বদ্বীপ হচ্ছে কি সর্বশেষ মোহনায় পতিত আর ওই যে অংশটুকু এখানে হচ্ছে কি বদ্বীপ, তাহলে এই অপশনটা বাদ। সমভূমি অবস্থায় কি স্রোত বেশি থাকে না কম থাকে? কম থাকে, তাহলে এইটা অপশন বাদ। তাহলে কি হবে? উত্তর করে দাও, কি হবে? দ্রুত উত্তর করে দাও, এটার উত্তর কি হবে? কোন অবস্থায় নদীর ক্ষয় বেশি হয়? কোন অবস্থায় নদীর ক্ষয় বেশি হয়? আর আমরা যে 2টা অধ্যায় পড়লাম, আমি যেভাবে তোমাদের খাতা সাজিয়ে লিখতে বললাম এইভাবে অবশ্যই সাজিয়ে লিখবে। এবং হচ্ছে কি এইভাবে সাজিয়ে লিখলে হচ্ছে কি তোমাদের এই সাবজেক্টে অবশ্যই কি প্লাস ছুটবে না, যেহেতু এটাতে কি তোমাদের ব্যবহারিক রয়েছে। প্রথমে হচ্ছে কি প্রশ্নটা পড়বা, কি চাচ্ছে এটা দেখার পর চিত্র দিয়ে বিশ্লেষণ করার দক্ষতা থাকলে সেটা অবশ্যই করবা। আর না হয় হচ্ছে কি এমন ভাবে উপস্থাপন করবা যেটা হচ্ছে কি অন্য সবাই সেটা করতেছে না, এমন ভাবে করবা। ঠিক আছে, যেমন হচ্ছে কি যে তুমি হচ্ছে কি প্রথমে পয়েন্ট আকারে লেখার পর যে ব্যাখ্যা দিবা, চিত্র যদি সেখানে তুমি জানো সে চিত্রটা দিবে, আর না হলে হচ্ছে কি এটা পয়েন্ট আকারে দিয়ে একটু কি স্টেপ বাই স্টেপ করে কি ব্যাখ্যা করে দিবে। ওকে, এটা হচ্ছে কি তাহলে পার্বত্য অবস্থায়, এটার উত্তর হচ্ছে কি পার্বত্য অবস্থায়। তারপর নদীর শেষাংশ বা নিম্নগতিকে কি বলা হয়? একদম শেষাংশ। নদীর একদম শেষাংশ বা নিম্নগতিকে কি বলা হয়? একদম শেষ, মোহনার পরবর্তী ওই অংশটুকুতে কি বলা হবে বলো? নদীর শেষাংশ বা নিম্নগতিকে কি বলা হবে? সমভূমি তো অবশ্যই নয়, সেটা নদীর সাথে সম্পর্কিত নয়। তারপরে নদীর যৌবন, সেটা হবে না। কি হবে? উত্তর করে দাও 8। হ্যাঁ, এটা হচ্ছে কি নদীর শেষাংশ, এটা হচ্ছে কি বদ্বীপ, এটা হবে কি বদ্বীপ। তারপর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এবং মধ্যগতিতে উপত্যকা কি আকৃতিটা কেমন হয়? নদীর মধ্যগতিতে কি উপত্যকার আকৃতিটা কেমন হয়? একটু উত্তর করে দাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? আর হচ্ছে কি মধ্যগতিতে উপত্যকার আকৃতি কেমন হয়? একটু উত্তর করে দাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কি অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটার নাম হচ্ছে কি অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেনিজুয়েলাতে। ভেনিজুয়েলা হচ্ছে কি নর্থ আমেরিকার একটা দেশ, নর্থ আমেরিকা না সাউথ আমেরিকা, মানে হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ ভেনিজুয়েলা। তারপর হচ্ছে কি কলম্বিয়া, পেরু, উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি, এগুলো হচ্ছে কি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, সেটা হচ্ছে কি ভেনিজুয়েলা। তারপর লাস্ট প্রশ্ন, মধ্যগতিতে উপত্যকার আকৃতি কেমন হয়? মধ্যগতিতে উপত্যকার আকৃতি হচ্ছে কি এই যে এই আকৃতির হয়, এই যে এরকম আকৃতির হয়, ইউ আকৃতি। তাহলে এটার উত্তর হবে কি ইউ আকৃতি। এখন বলো তোমাদের কারো কোনো কি এই পুরো টপিকটার উপর যতগুলো প্রশ্ন পড়লাম, যতগুলো বিষয় আমরা পড়লাম, কোনো প্রশ্ন রয়েছে কিনা? ঠিক আছে, প্রশ্ন রয়েছে কিনা এটা একটু বলো। এই 2টা উত্তর যারা করতে চাও করে ফেলো, আমি বলে দিয়েছি। এবং তোমাদের এই পুরোটার উপর কি প্রশ্ন রয়েছে কিনা। আমি কিন্তু তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরোটাই কি শেষ করে দিব সুন্দর করে। তোমরা কি পরবর্তী ক্লাসের শিডিউল দেখে অবশ্যই থাকবে। ঠিক আছে, যদি এই সাবজেক্টটায় A+ পেতে চাও এবং হচ্ছে কি
তোমরা অ্যাডমিশনে হচ্ছে কি ভালো করতে চাও, আমি যেভাবে পড়াচ্ছি অ্যাডমিশনে হচ্ছে কি তোমাদের মৌলিক জিকে নিয়ে হচ্ছে কি ভূগোল পাঠ থেকে কোনো প্রশ্নই থাকবে না, মানে হচ্ছে কি কোনো প্রশ্ন থাকলে সেটা কি তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। এ প্লাস পেতে চাইলে এবং হচ্ছে কি অ্যাডমিশনেও মৌলিক জিকে বা জিকের অংশ যেগুলো এগুলা থেকে আসে, নদ নদী, তারপর হচ্ছে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে কি তোমাদের পড়তে অনেক সহজ হবে, অ্যাডমিশনের পথটাকে অনেক স্মুথ হবে। তো পরবর্তী ক্লাসটাতে অবশ্যই কি তোমরা থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে, এই যতগুলো টপিক পড়লাম আমরা, আর যারা ক্লাসটা শেয়ার করেছিলে তারা হচ্ছে কি ইনবক্সে নক করবে আমাদের পেজের, তারা কি তোমাকে পিডিএফটা দিয়ে দিবে। দেখো তোমাদের এই যে প্রথমটুকু পড়লাম আমরা কি সমুদ্র, সমুদ্র মালভূমি, তারপর যে অংশটুকু পড়েছি, তারপর পাহাড় পর্বত, কোনটুকু হচ্ছে কি সমভূমি মালভূমি, কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু বলো, কোনো প্রশ্ন রয়েছে কিনা, ঠিক আছে, কোনো প্রশ্ন রয়েছে কিনা। তারপরে আমরা পড়েছি কি নদী এবং নদীর গতিপথ, সবগুলো কি আমরা খুব সুন্দর করে পড়েছি, কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু বলো। রুটিনটা হচ্ছে তোমরা আমাদের যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রুপটা রয়েছে এটাতেই পেয়ে যাবা, ঠিক আছে। গ্রুপটা হচ্ছে এখানে আমি পিন কমেন্টে দিয়ে দিব নি, তারপর হচ্ছে দিয়ে দিব তোমাদের জন্য, সেখান থেকেই পেয়ে যাবো, ওইখানে রুটিনটা দেওয়া আছে, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসটা হচ্ছে কি ওই রুটিনেই তোমরা পেয়ে যাবা। কত তারিখ হচ্ছে ভূগোল, আমি পুরো প্রথম পত্র দ্বিতীয় পত্র কি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন মাস্ট হবে সেগুলো কি প্রায় সবগুলোই আমি শেষ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। 10 নাম্বারটা কি প্রশ্ন ছিল, 10 নাম্বারটা হচ্ছে ছিল কি মধ্য অবস্থায়, নদীর মধ্য অবস্থায় নদীর এই আকৃতিটা কেমন হয়, সেখানে হচ্ছে কি আকৃতির, ইউ আকৃতির, আর অনেক সময় হচ্ছে কি অশ্বক্ষুর আকৃতির হয়ে থাকে, কিন্তু মধ্য অবস্থায় হয় কি এরকম আকৃতির। এখন বলো যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকগুলোর উপর। আর যেটা বলতেছিলাম যে আমি যেভাবে পড়াচ্ছি হচ্ছে তোমরা কি এইচএসসি প্লাস হচ্ছে কি অ্যাডমিশন এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এখান থেকে প্রশ্ন কি ভূগোল সাবজেক্টের মাস্ট তারা কি কমন পাবে, ঠিক আছে। তো আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়লে হচ্ছে কি তোমরা সুন্দর করে হচ্ছে কি এ প্লাসটাও নিশ্চিত করতে পারবে, এবং অ্যাডমিশনেও কি ভূগোল পার্টের যে জিকে গুলো রয়েছে যেমন হচ্ছে নদ নদী, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আরো যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগুলো এইভাবেও কি এই বইয়ে থাকে, সেগুলোও কি আমরা সুন্দর করে কি পারবো পড়তে, ঠিক আছে। আর মানচিত্রটা যদি শিখে ফেলি তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে আরো কম সময়ে অনেক জিকে কি আমরা মনে রাখতে পারবো। তো যারা কি এ প্লাস নিশ্চিত করতে চাও এবং হচ্ছে কি তুমি অ্যাডমিশনের জার্নিটা স্মুথ করতে চাও তারা অবশ্যই কি এর ক্লাসগুলো করবে, এবং পরবর্তীতে তোমাদের আবার কি আরেক ক্লাসে আমার সাথে তোমাদের দেখা হবে। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর না হলে কি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে একটু বলো, ঠিক আছে। আচ্ছা গ্রুপটা পিন করে দিবে, অবশ্যই গ্রুপটা পিন করে দেওয়া হবে, তোমরা জয়েন করে নিও, ওকে। তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো, দেখা হবে পরবর্তী অন্য কোনো লেকচারে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।